আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 27, 28, 29, 30 তুমি সেটা যেটাই হও এটার কমপ্লিট ইকোনমিক্স কোর্সে। এবং এই কোর্সে আমরা তো জানো যে A to Z প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে পড়াচ্ছি, এবং সেই ধারাবাহিকভাবে আজকে যার প্রথম ক্লাস। এবং আজকে আমাদের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে অর্থনীতির পরিচয়, এবং আজকের ভিডিওতে আমরা অর্থনীতির পরিচয় একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে যাচ্ছি, এবং কোথায় কি আছে এবং প্রত্যেকটি বিভিন্ন দাম ব্যবস্থা আছে, দুঃখিত অর্থ ব্যবস্থা আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখব। তো যারা যারা আসলে চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের একদম প্রথম অধ্যায়, যেটা হচ্ছে অর্থনীতির পরিচয়, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। আমরা একদম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ধরে ধরে এমনভাবে শেষ করব যেন আমাদের এই যে ফুল সিরিজটা শেষ হলে বা ফুল ভিডিওটা শেষ হলে যেন আপনাদের ইকোনমিক্স নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বেঁচে থাকার জন্য অবিরাম অর্থনৈতিক সংগ্রাম করে। এটা আসলে একটা সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে মানুষের যখন জন্ম হয় তখন আসলে মানুষের স্ট্রাগল শুরু হয় এবং মানুষের মৃত্যু অবধি। যেমনি দেখবেন যে আমি হয়তো আপনাদের কখনো বলা হয় নাই বা কোনো কিছু ওইভাবে ব্যাখ্যা করা হয় না, কিন্তু বর্তমান সময় দেখবেন যে আমি কিছুদিন আগে একটা পোস্ট রেখেছিলাম যে খুলনা মেডিকেলে একটা বাচ্চা, ও আসলে খুব অল্প বয়স, ওর হাম হয়েছে এবং ওর খাবার খেতে পাচ্ছে না, যার ফলে আসলে ওর মা ওকে দীর্ঘ মানে টাকা নেই কারণ আসলে ওকে বেবি ফুড কিনে দিতে পারছে না। তো এখন কী করবে, ওর মা ওকে গরম পানি খাওয়াচ্ছে। এইটা আসলে খুলনা ব্লাড ব্যাংক এরা দেখে ফেলছে, এবং এরা দেখার পর হচ্ছে এটা খুবই সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, এবং ওই বাচ্চাটাকে প্রায় অলমোস্ট 3 মাসের খাবার সরবরাহ করা হয়েছে। আবার আমি গতকালই একটা নিউজ দেখলাম, সেখানে হচ্ছে কি যে বাবা তার সকল সম্পত্তি মেয়েদের বিক্রি করে মেয়েদের নামে দিয়ে দিয়েছে, যার ফলে আসলে বাবার জন্য আসলে কবরের জায়গা হচ্ছে না। তো এটা হচ্ছে আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে মানুষের সংগ্রামটা থাকে, এবং অর্থনৈতিক যে সংগ্রামটা, অর্থাৎ এই যে বাচ্চাটা ওর কাছে টাকা থাকতো বা ওর বাবা মার কাছে টাকা থাকতো, ওর খাওয়ার কষ্ট হতো না। আবার এই যে লোকটা, এই লোকটা যদি আসলে তার মৃত্যুর আগেও তার সাথে সম্পদ ছিল, কিন্তু যখন সম্পদটা হয়তো বা তার হস্তক্ষেপ হয়নি বা তার হস্ত থেকে আর কারো থেকে হস্তান্তর হয়েছে, তখন কিন্তু তার এই জিনিসটা নাই হয়ে গিয়েছে। মানুষ আজীবন নানাবিধ বাধা পেরিয়ে গিয়ে চলে। মানুষের চলার পথে অর্থনৈতিক সমস্যা বা বাধা অতিক্রম করতে অর্থনীতি বিষয়টা নানাভাবে সহায়তা করে। অর্থাৎ মানুষের লাইফে এই অর্থনীতির টার্মটা কোনো না কোনোভাবে খুব হেল্পফুল। কীভাবে তোমরা দেখো যে এই ক্লাসটা করতেছো, এই ক্লাসটা করতে গেলে তোমাদের এমবির প্রয়োজন হচ্ছে, ওয়াইফাইয়ের প্রয়োজন হচ্ছে, এনিথিং এলস। কেউ হয়তো বা অন্য কোথাও কারো ওয়াইফাই থেকে ডাউনলোড করে নিয়ে ক্লাসটা করছো, অর্থাৎ তুমি তো ক্লাসটা করতেছো। তো এটার পিছনে তো ইকোনমিক্যাল একটা সাপোর্ট প্রয়োজন। ইকোনমিক সাপোর্ট ছাড়া তো তুমি এগুলো করতে পারতে না। মানুষ, সমাজ, দেশের সমৃদ্ধি অর্জনে অর্থনীতি বিষয়ে বিশেষ ভূমিকা পালন করে। পাশাপাশি দেখি যে প্রধান অর্থনৈতিক সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংজ্ঞা ও নীতি, আয়ের বৃত্তাকার প্রভাব এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষে আমরা প্রথমত যে জিনিসগুলো শিখবো, এটা থেকে আমি তোমাদের বলেছি যে সিকিউ কিন্তু অনেকটা এখান থেকে আসে। তো তোমরা সিকিউর জন্য এটা ফলো করতে পারো। প্রথমত হচ্ছে অর্থনীতির উৎপত্তি এবং বিকাশ ধারাবাহিকভাবে বর্ণনা করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে দুষ্প্রাপ্যতা বা অসীমাভাবের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তৃতীয়ত হচ্ছে অর্থনীতির ধারণা বর্ণনা করতে পারবে। চতুর্থ হচ্ছে অর্থনীতির প্রধান 10টি নীতি বর্ণনা করা যাবে। পঞ্চম হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় এবং এটার ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরে এটার সুবিধা অসুবিধা বের করতে পারবে। তো আমরা আসলে দেখতেছি যে আসলে খুব জিনিসগুলো ধারাবাহিকভাবে আগাচ্ছে, এবং এই যে প্রত্যেকটা টপিক এটা আমরা ওইভাবেই তোমাদের ধরে ধরে পড়াবো। তাহলে আমরা এবার পরে দেখি যে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ, অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কীভাবে কাজ করে। আজকের যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে একটা জটিল ছিল না। আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। খাবার দাবার, কাপড় চোপড়, ঘর বাড়ি এসবই ছিল মানুষের মৌলিক চাহিদা। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, এটার জন্য আসলে তার খুব একটা বেশি চাহিদার প্রয়োজন ছিল না, তার খুব একটা অর্থ প্রয়োজন ছিল না। মানুষ সামান্য খাওয়া, ঘুম, এই কাজ। অর্থাৎ আমরা যে এখন অনেকে আছে অ্যামিউজমেন্ট পার্কে যাই, হয়তো বা কোথাও গেমিং ক্যাফেতে যাই অথবা রেস্টুরেন্টে যাই, মানুষের ভিতরে আসলে ওই কালচারটা ছিল না। অথবা আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, বিভিন্ন নাইট আউট করি, এইগুলো ছিল না। মানুষ আসলে আপনি দেখবেন যে গ্রামের মানুষদের যদি আপনি দেখেন, জিনিসটা আপনার কাছে আরও সহজ হবে যে গ্রামের মানুষগুলো
মেয়েগুলো দেখবেন তারা অনেক সকালে ঘুম থেকে উঠে সারাদিন কাজ করে, সন্ধ্যা হতে হতে তাদের কাজ শেষ হয়, বাসায় এসে খাবার দাবার খেয়ে দিয়ে হয়তো যদি বাসায় টেলিভিশন বা বিনোদনের কোনো মাধ্যম থাকে হয়তো বা সে কিছুক্ষণ দেখে এরপর তার ঘুম, পরের দিন কাজের জন্য। তো এই যে প্রক্রিয়াটা, এটার ফলে আসলে তাদের চাহিদাও খুব বেশি বা সিম্পল ছিল, দ্রব্য সামগ্রীর বিনিময় রীতি ছিল খুব সীমিত। অর্থাৎ এই যে বিনিময় রীতি এটা খুব, কারণ কি স্বয়ংসম্পূর্ণ ছিল এবং আসলে তাদের খুব বেশি জিনিসের চাহিদা না থাকায় খুব বেশি বিনিময় রীতিটাও কিন্তু প্রচলিত ছিল না। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ, যে কথাটা এতক্ষণ বললাম আসলে, যে মানুষ তার শ্রমের দ্বারাই এসে সকল কাজ করে যাচ্ছে এবং এই করার ধারাবাহিকতার ফলে তার আসলে অন্য কোনো ধরনের পণ্যের বা অন্য কোনো তার এক্সট্রা দরকারই হচ্ছে না। আর সমাজে কোনো শ্রেণীভেদ ছিল না। শ্রেণীর কাজ থাকবে কি, ধরেন আমি হয়তো বা আপনার বাসার যে ধানের কাজ ভালো পারি, আপনি হয়তো বা আমার বাড়ি ঘর নির্মাণ করতে পারেন। এখন আপনার বাড়িতে আমি একটা কাজ করলাম, আপনি সেই বিনিময়ে একটা কাজ করলেন, যার ফলে আসলে সকলে কর্মঠ থাকার ফলে এখানে কোনো অভাবের লক্ষণ ছিল না। 10 মিলে করি কাজ, হারি যেটি নাহি লাজ, এই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। অর্থাৎ গ্রামের মানুষের যে সম্প্রীতি বা গ্রামের মানুষটা ওভারঅল পুরো সমাজের সম্প্রীতিটা এইভাবে গড়ে উঠেছিল, যেখানে আসলে মানুষের তাদের নিজস্ব যে কর্মক্ষমতা এবং নিজস্ব যে দক্ষতা এটাই তাদের কাছে সবথেকে বড় সম্পদ ছিল। এবং এর ফলে যেটা হতো যে মানুষের ভিতর আসলে তাদের সব থেকে বেশি যে জিনিসটা কাজ করতো না সেটা হচ্ছে অন্যের প্রতি নির্ভরশীলতা। এরপর দেখি যে হযরত মুসা আলাইহিসসালামের সময় অর্থাৎ 2500 খ্রিস্টপূর্বে হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বা অর্থনীতির বিষয়ে সরলভাবে কিছু আলোচনা করতে হয়। অর্থাৎ হিব্রু সভ্যতার টাইমে ধর্মগ্রন্থে বা দর্শনের বই, অর্থাৎ অর্থনীতি তো স্পেসিফিকভাবে আসলে তখন অর্থনীতিকে একটা টার্ম আর এজ এ সাবজেক্ট হিসেবে কিন্তু তখন ধারণা করা হতো না। তো এর ফলে যেটা হচ্ছে যে এই যেটা টার্ম বা সাবজেক্ট হিসেবে ধারণা করা হচ্ছে না, তখন তারা এই যে পদ্ধতি আছে এটাই অবলম্বন করতো। তারা কোনো না কোনো সিস্টেমে বা কোনো না কোনো পাঠ্য বইয়ের ভিতরে এটাকে আসলে আলোচনার একটা কেন্দ্রীভূত করে এটাকে আলোচনা করা হতো। পাশাপাশি দেখি আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন একসঙ্গে আলোচিত হতো। তাহলে কয়টা জিনিস একসাথে আলোচিত হতো? প্রথমত হচ্ছে আইন, দ্বিতীয়ত হচ্ছে ধর্ম, তৃতীয়ত হচ্ছে নৈতিকতা, চতুর্থ হচ্ছে দর্শন এবং পঞ্চম হচ্ছে অর্থনীতি। এইগুলো আলোচিত হওয়ার মাধ্যমে হচ্ছে কি প্রত্যেকটা জিনিস আসলে যেহেতু সামাজিক সেক্টরের অংশ ছিল এবং সমাজ আলোচনা করতে গেলে অর্থনীতি কোনো না কোনোভাবে আলোচনায় চলে আসতো এবং এই আলোচনায় কোনো না কোনোভাবে চলে আসার পিছনে এই সামাজিকতা বা এই সমাজের আলোচনা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি একটা সমাজে বসবাস করেন, আপনার হিব্রু টাইমে আপনার আইন আছে, আপনার হাম্বুরাবির আইন আছে বা ধর্ম আছে, নৈতিকতা আছে, দর্শন আছে, বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিকের দর্শন আছে, অর্থাৎ তারা পরবর্তী কীভাবে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে কিন্তু তারা দর্শনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে এবং তারা ধীরে ধীরে সেটার সাথে অর্থনীতির ব্যাখ্যাও কিন্তু দিয়েছে। অর্থনীতির ব্যাখ্যা কেমনভাবে হয়েছে যে সমাজের আসলে মূল প্রকৃতি কেমন, সমাজ কী টার্মে চলতেছে, সমাজের পরবর্তী পরিকল্পনা কি, সমাজ কীভাবে আগাবে, A to Z এভরিথিং তারা এখানে কিন্তু আলোচনায় রেখেছে। অর্থনীতি বিষয়ের আলাদা কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ অর্থনীতিকে যে অ্যাজ এ অর্থনীতি বা অ্যাজ এ টার্ম, মানে অর্থনীতিতে সম্পদের একটা সেক্টর, এইখানে যে মানুষের অনেক বড় একটা এক্সপেক্টর হিসেবে কাজ করবে এটা তখন তারা আলোচনা করতো না। তারা অর্থনীতিকে এমনভাবে দেখতো যে জাস্ট সিম্পল কিছু টাকা পয়সা, ম্যাথামেটিক্যাল, আমরা ম্যাথ করলেই হয়ে যাচ্ছে। বাট অর্থনীতিকে যদি আপনি ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ ওয়েতে ইউজ করলে এটা আপনাকে পরবর্তীতে বাউন্স ব্যাক করবে, এই সেক্টরটা বা এই ব্যবহারটা ছিল না। উৎপাদন, ভোগ, দৈনন্দিন সংসার পরিচালনায় বিদ্যাকে আসলে অর্থনীতি বলা হয়। তাহলে আপনি সিম্পলি ওই যে ধারণা থেকে যদি বের হয়ে আসেন, অর্থাৎ ওই ধারণাকে কেন্দ্রীভূত করে বা ওই ধারণাকে ধারণ করে যদি আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে উৎপাদন, ভোগ এবং দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকে আসলে অর্থনীতি বলা হচ্ছে। আমরা একটা প্যারা আসলে এত সুন্দর করে পড়লাম যাতে আমাদের এর পড়াতে আপনার এটার জন্য আসলে পরবর্তীতে যদি এটা পড়া হয় আপনার গাইডের এমসিকিউ দরকার নেই, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, এনিথিং আপনার সব কিছু যদি পড়েনও, কিন্তু এই যে রিডিং পড়া, আমি একটা কাজ করতাম সেটা হচ্ছে কি আমার পরীক্ষার আগে আগে আমি একবার রিডিং পড়তাম। এটা আমার ভাষায় বলতাম যে এটা রিডিং মারা, অর্থাৎ রিডিংটাকে একবার শেষ করলে এই জিনিসটা কিন্তু আমার খুব উপকার আসতো। কারণ রিডিং পড়লে আমার প্রথমত জিনিসটা তো আমার কনসেপ্ট ক্লিয়ার হতো। আমার কনসেপ্ট ক্লিয়ার, এই যে আমার সাকসেসের বলা যেতে পারে যে কি অফ মাই সাকসেস, অর্থাৎ আমি যেইভাবে পরীক্ষা ভালো করতাম তার পিছনে ছিল এই কনসেপ্ট ক্লিয়ার। আমি পরীক্ষায় যেটুকু যাবো, অর্থাৎ কেউ তো 100%-এর প্রিপারেশন নিয়ে যায় না, কেউ 80 যায়, কেউ 90 যায়, কেউ 60 যায়, কেউ 50 যায়, অথবা টপ থেকে টপ 2-1 100-100 প্রিপারেশন নিয়ে যায়। তো যারা 100-100 প্রিপারেশন নেওয়া যায় আমি তাদের খুবই এক্সপেনশনাল ধরলাম, কিন্তু যারা 80-90% প্রিপারেশন নেওয়া যায় এদের থেকে যে জিনিসটা এটা হচ্ছে কি আমি আসলে কনসেপ্টটা বুঝিয়ে আসতে পারি। কিন্তু আমার শিক্ষককে তো আমার, আপনি দেখেন আপনার এই যে 9-10 2 বছর, অর্থাৎ অলমোস্ট 2 বছরে 365 প্রায় আপনার 800 দিনের মতো প্লাস। তো এই যে
ওভারঅল 364 গুণ 2 দিলে যেটা হচ্ছে। তো এই যে অলমোস্ট 800+ দিন আপনি পরীক্ষা দিচ্ছেন কয়েক ঘন্টায়, আপনি মাত্র 3 ঘন্টায় পরীক্ষা দিচ্ছেন। তো আপনি আপনার 3 ঘন্টার থটে, অর্থাৎ আপনার এই 3 ঘন্টার চিন্তাধারণায় আপনি আপনার অলমোস্ট 2 বছরের পরিশ্রমকে এক জায়গায় আনবেন। তো আপনি যদি সেই জিনিসটা ওইখানে না শিক্ষককে বুঝিয়ে আসতে পারেন, আপনি নিশ্চয়ই মার্ক পাবেন না। তো এই জন্য আপনার কথাবার্তা, আপনার স্টাইল, আপনার লেখার স্টাইল, আপনার লেখার যে ভঙ্গিমা, ওটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। এবং স্ট্যান্ডার্ড কথাবার্তা আসলে বইয়ের ভাষায় লেখা থাকে। তো বইয়ের ভাষাগুলো ফলো করতে হলে আপনার সেই স্ট্যান্ডার্ড যদি বজায় রাখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বইটাকে মাস্ট ফলো করতে হবে। অর্থাৎ ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসেছে। এখন আমরা ঐকোনমিয়া কোথা থেকে এসেছে সেটা অথবা আমরা জানলাম যে ঐকোনমিয়া থেকে হচ্ছে ইকোনমিক্স এসেছে, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এবং ঐকোনমিয়া অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট অফ দ্য হাউসহোল্ড। প্লুটো, অর্থাৎ প্লুটো হচ্ছে 427 থেকে 347 খ্রিস্টপূর্ব। প্লুটো হচ্ছে কি? প্লুটো হচ্ছে আপনাদের একটা ওয়ার্ড শিখে রাখেন, সেটা স্পা। স্পাটা হচ্ছে ওই যে আপনারা পড়েন ফা, ওইটাতে একটা মিম। আর স্পা হচ্ছে সকেটিসের ছাত্র ছিল প্লুটো, প্লুটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। আবার এটাকে যখন আপনি বাউন্স ব্যাক করবেন অর্থাৎ উল্টোভাবে যাবেন, তাহলে কি হচ্ছে, আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে অ্যারিস্টটলের শিক্ষক হচ্ছে প্লুটো, প্লুটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস। এটা আসলে আপনি যখন ইকোনমিক্স বা আপনি অন্যান্য ইতিহাস পড়তে আসবেন, যেহেতু আমরা এই সাবজেক্টের সাথে অন্যান্য সাবজেক্টগুলো পড়বো, এবং সব থেকে আমার জানেন যে এটা আমার সব থেকে বাজে অভ্যাস, যে আমি আপনাকে একটা টপিক পড়াচ্ছি, এর ভিতর অন্য একটা টপিকের জিনিস আছে, আমি আপনাকে ওইটা কোনোভাবে ইগনোর করে যেতে পারি না। আমার কেন যেন আমার আদর্শের সাথে ওই জিনিসটা খুবই সাংঘর্ষিক হয়ে যায়, যে আমি আপনাকে হারে ওটা অন্য সাবজেক্টের পর আমি তখন পড়িয়ে দেব। এই থটটাই কেন যেন আমার ভিতর কাজ করে না। তো এই থটটা যখন আমার ভিতর কাজ করে না, আই হোপ আমার স্টুডেন্ট হিসেবে আপনার ভিতরে এটা কাজ করবে না। এবং অ্যারিস্টটল ছিলেন হচ্ছে যে প্লুটো অ্যান্ড অ্যারিস্টটল দুইটা লোক। তো প্লুটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের শিক্ষক হচ্ছে প্লুটো। তো ছিলেন গ্রিক সভ্যতার দুই বিখ্যাত চিন্তাবিদ, শুধু যে সাধারণ কোনো চিন্তাবিদ না, এবং এরাই আসলে গ্রিক সভ্যতার একদম বিকাশ লাভ করেছে। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা, সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন A to Z। প্রাচীন ভারতের 4th খ্রিস্টপূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্র বৃহত্তর পরিসরে সারা দেশের, অর্থাৎ কৌটিল্যর অন্য নাম হচ্ছে চাণক্য। চাণক্য তার 4th খ্রিস্টপূর্বে। তো প্রাচীন ভারতের 4th খ্রিস্টপূর্বে কৌটিল্যের যে কথা বলা হয়েছে, যে পরিসরে দেশের রাজনীতির পরে সমাজ, অর্থনীতি এবং সাময়িক বিষয়ের উপর আলোকপাত করা হয়। 16 শতাব্দীর শেষ ভাগ থেকে 18 শতাব্দীর শেষ ভাগ, অর্থাৎ 1590 থেকে 1780 ইংল্যান্ড, ফ্রান্স, ইটালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার হয় তাকে আসলে বাণিজ্যবাদ বা মার্সেন্টিলিজম বলা হয়। মার্সেন্টিলিজম বলা হচ্ছে কাকে? তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালিতে আসলে এই যে আমাদের 16 শতাব্দীর শেষ ভাগ থেকে 18 শতাব্দীর শেষ ভাগে একটা নবজাগরণ হয়, অর্থাৎ কিসের? আপনার বাণিজ্যের। দেশের ধন সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য উদ্বৃত্তকরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং খুব সামান্য আমদানি করত। এটাই হচ্ছে আসলে ক্যাপিটাল যদি আপনাকে ইনক্রিজ করতে হয় বা আপনার যে লাভটা যদি আপনার বৃদ্ধি করতে হয়, অবশ্যই আপনাকে রপ্তানিতে আপনার ফোকাস করতে হবে এবং আমদানিটা কম করতে হবে। দেখবেন তো যেই দেশে আসলে রপ্তানি বেশি করে আমদানি কম করে, তাদের অর্থনীতি খুব রিচ। বাট যারা আসলে রপ্তানি কম করে আমদানি বেশি করে, এদের বৈদেশিক মুদ্রার আশা থেকে বেশি হচ্ছে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এদের হয়তো বা সেইভাবে যতটাই এফোর্ট দিক বা যাই দিক, তারা কোনোভাবেই কিন্তু তাদের যেই রিকোয়ারমেন্ট এটা পাচ্ছে না। তাহলে আপনারা হয়তো বা জিনিসগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারছেন। আমি আপনাদের আসলে যেই ধারণাটা দিতে চাচ্ছি, সেইটা যদি আপনাদের ভিতরে, অর্থাৎ ভাইবটা যদি আপনাদের সাথে আমার ম্যাচ হয়ে যায়, আই গেস আর কিছুর প্রয়োজন হবে না। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি বা এটা হচ্ছে মূল্যবান ধাতু, সোনা, রূপা, হীরা আমদানি করা হতো। একটা বিষয় কি ভাই, এটা বলা যেতে পারে, ভাই বোন যাই দেখেন, যে মেইন হচ্ছে কি, আপনি তো জাস্ট আমার ভয়েসটা শুনতেছেন, তাতেই আসলে আমি আপনারে পাগল করে দিচ্ছি পড়ার পিছনে। আর ট্রাস্ট মি অর নট, আমি যদি আপনাদের সামনে ক্যামেরা, বোর্ড অ্যান্ড এনিথিং এলস নিয়ে হাজির হই, পুরো কমিউনিটি আমি ব্রেক করতে পারবো। তো এই জন্য জাস্ট এই যে আপনাদের কালচারটা, এটা বিগেন করতে হবে বা এটা কন্টিনিউ রাখতে হবে। এবং আপনাদের এই যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ আমি আপনাদের কখনোই ছোট করে দেখতেছি না যে এই সাবজেক্টগুলো কেউ নেয় না, এই জন্য আমি নিচ্ছি। দয়া করে ভাই, এই সাবজেক্টগুলোর প্রতি আমার নিজেরও একটা আবেগ আছে, কারণ কি, আমি যখন এগুলো পড়তে গেছি আমি নিজে কোনো টিচার পাই নাই, এবং
আমি তখন চিন্তা করে আসছি যে আমি যেই জিনিসগুলো পাই নাই আমি আপনাদের সেই সার্ভিসগুলো দিব। কজ একটা স্টুডেন্ট হিসেবে আমি তখন ফিল করতে পারছি যে কি সমস্যা বা কি হচ্ছে। পুরো কমিটি বা পুরো টিচার কমিটি তারা সবাই এক তো সায়েন্স নিয়ে খুবই ব্যতিব্যস্ত, এর থেকে কেউ ছাড়া পেলে তারা একটু বাণিজ্য দেখে, কিন্তু হিউম্যানিটিস অর যেটাকে আমরা বলি কি আর্টস, এই ব্যাকগ্রাউন্ডের প্রতি আসলে কারো কোনো আবেগই নাই। আচ্ছা প্যাশনেটলি আর্টস কেউ পড়ায় না, হয়তো তার কমার্স পড়াচ্ছি আর্টস পড়ায় দিচ্ছি, আচ্ছা সায়েন্সে আছো আচ্ছা রিডিংই তো দেখি। বাট এইটা যে ভাই শুধু রিডিং না, এখানে কিন্তু ব্যাখ্যা আছে, এখানে যুক্তি আছে, এখানে স্ট্যাটস আছে, আমাদের বিভিন্ন পরিসংখ্যান বহুত কিছু আছে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা যে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন অতিরিক্ত করাপ করে, অর্থাৎ টাকা পয়সা বেশি আছে কর দিতে হবে, সিম্পল জিনিস। যে ইংল্যান্ডে বাণিজ্যবাদ বিপক্ষ অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচার করতে থাকে, অর্থাৎ বাণিজ্যবাদ যেটা পরিচিত হয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে এখন আস্তে আস্তে ভূমিবাদের দিকে অবস্থান নেয়। ভূমিবাদের মতে যে কৃষি হলো উৎপাদনশীল খাত, তারা তখন আসলে বাণিজ্য জিনিসটাকে খুব একটা বেশি গুরুত্ব দিয়ে নাই। বাণিজ্য আসলে কী, কিন্তু কৃষি তো আপনার সম্পদ একটা আছে, আপনার ভূমি আছে, আপনি চাইলে যখন তখন কৃষি করতে পারতেছেন। বাণিজ্যের ক্ষেত্রে তো আপনার কিনতে হচ্ছে ব্যস্ত হচ্ছে, হিউজ একটা সমস্যা না। বা ধরেন কখনো যদি আসলে টাকাতের কবলে পড়েন বা কোনো ধরনের লুটন হয় তো আপনার তো সমস্যা হবেই। ওদিকে শিল্প বাণিজ্য উভয় অনুৎপাদনশীল খাত হিসেবে মনে করা হতো। এইভাবে প্রাচীন এবং মধ্যযুগে অর্থনীতি বিষয়ক আলোচনা ক্রমশ নানা বিষয়ের সমন্বয়ে জটিল হতে থাকে এবং রাজনৈতিক অর্থনীতিকে স্বতন্ত্র বিষয় হিসেবে স্বীকৃতি পায়। এবং এইভাবে আসলে রাজনৈতিক অর্থনীতিটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যখন ইংরেজ অর্থনীতিবিদ আমরা তাকে চিনি, তার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ, 1776 সালে তার একটা বিখ্যাত বই লেখে। বিখ্যাত বইটার নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটা রচনা করেন। আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এই বইটি। একটা কাজ দেওয়া আছে অর্থনীতির উৎপত্তি বিকাশ ধারাবাহিকভাবে লিখো। আপনারা চাইলে এটাকে একটা 3 অথবা 4 মার্কের প্রশ্ন মনে করে লিখতে পারেন। আর যদি চান লিখে এটাকে আমার ইনবক্সে পাঠিয়ে দেন, আমি দেখে মার্কিং করে দিব যে কত পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 1.2 দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ অর্থনীতিতে যে সমস্যাগুলো আছে প্রথমত হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। অর্থাৎ দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের যে সীমিত বা সম্পদ যে ওই যে আমি দেখেন ক্লাসগুলো ইউটিউবে পাই না, এটাও কিন্তু একটা সম্পদের সীমিত অর্থাৎ সীমাবদ্ধতা। আমি যখন দরকার হয়েছিল আমার কিন্তু তখন ক্লাসগুলো পাওয়া যায়নি, হয়তো বা পেইড হলে কিছু কিছু ছিল, বাট ওই যারা আসলে পড়াতো তারা কোনোভাবেই ডেডিকেটেড ওইভাবে পড়াতো না। তাদের মেইন টার্গেট ছিল হচ্ছে যে আমরা এখান থেকে কিছু স্টুডেন্ট গ্র্যাব করব এবং এইটা আমরা স্টুডেন্টদের আসলে পরবর্তীতে তাদের আমরা যখন অন্যান্য কোর্স লঞ্চ করব তখন আমরা এগুলো পড়াবো। তো দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব তো বুঝলেন যে একটা সম্পদ পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ত মাসের অভাব শেষ হচ্ছে না, অর্থাৎ আপনাকে একটার পর একটা জিনিস দেওয়া হচ্ছে। আপনি এই ক্লাসটা যখন দেওয়া হবে তখন মনে হবে যে আসলে সিকিউগুলো সলভ করে দিলে হয়তো বা ভালো হতো। এইগুলো একটু যা লাগবে একটু কমেন্ট করেন, দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। মানুষ যা চায় তা সব কিছু পায় না। আবার এখানে আসলে এখন মানুষ যা চায় তা সব কিছু পায় না। আপনি আপনার সেই ছলনাময়ী আবার কাউকে মনে করে না যে যার জন্য আপনি এই যে আপনার জাস্ট কিছুদিন পর বা তার 1 বছর পর এসএসসি পরীক্ষা কিন্তু আপনি ডেডিকেশন দিতে পারতেছেন না। তো ওইগুলো আসলে লাইফে একটা আলাদা সেক্টর, আমরা ওইগুলোর দিকে যাব না। মানুষের এই না পাওয়ার নাম অভাব, অর্থাৎ আপনাকে যে আসলে ছলনাময়ী ধোকা দিয়ে গিয়েছে ওইটা আসলে কখনোই অভাব না, কারণ ওইটা আসলে অর্থনীতির ভাষায় কোনো মূল্য নাই। কিন্তু আপনার যে জিনিসটা আসলে করলে বা ব্যবহার করলে লাইফে ব্যবহার করলে আপনি কিছু অর্থনৈতিকভাবে লাভ করতে পারবেন, সেটাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে। এবং সম্পদের অভাব অবশ্যই থাকবে, তো মানুষের জীবনে অভাবের শেষ নেই। উদাহরণ হিসেবে বলি, আপনি যে একজন শিক্ষার্থী, আপনার কাছে এখন 1000 টাকা আছে, আপনি 1000 টাকা দিয়ে একটা শার্ট কিনলেন, একটা প্যান্ট কিনলেন, একটা ভালো জুতা কিনলেন। এখন আপনার সব কিছু কেনার পর মনে হলো আপনি হচ্ছে হয়তো আপনি ব্রাজিল সাপোর্ট করেন অথবা আর্জেন্টিনা সাপোর্ট করেন, যেহেতু এখন বিশ্বকাপ চলতেছে বা যখন এই ভিডিওটা দেখতেছেন এটা যখন রেকর্ড হচ্ছিল তখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2026 চলতেছিল। তো যাই হোক, আমি মনে করছি যে আপনি হয়তো 1 বছর 2 বছর পর দেখতেছেন ভিডিওটা। তো যদি এইটা কেউ হয় কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, তো এখন আপনার একটা জার্সি কিনতে হবে, আপনি ব্রাজিলেরও কিনতে পারেন, আপনি আর্জেন্টিনাও কিনতে পারেন, অটোএভার আপনার যেটা মন চায়। তো এই যে জার্সিটা কিনতে হবে এটার জন্য আপনার কিছু এক্সট্রা প্রয়োজন টাকা। তো আপনার কাছে সম্পদ তো সীমিত, আপনার অসীম অভাব। এখন আপনি যে শার্ট প্যান্ট জুতা কিনবেন এইগুলো তো আপনার দরকার, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার যে শার্টটা সেই শার্টটার পরিবর্তে যদি আপনি জার্সি কেনেন, অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপ সিজনটা কিন্তু আপনার জার্সিটাতে চলে যাচ্ছে। কারণ আপনি জার্সি পরলে কেউ আসলে বলবে না যে হারে তুমি সব জায়গায় এখন জার্সি পরতেছ, কারণ কি জার্সিটা তো এখন একটা নর্মাল বিষয় হয়ে যাচ্ছে। তো আপনি প্রয়োজনের তুলনায় যেহেতু আপনার টাকা কম, আপনার সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে এবং আপনার অসীম আপনার কিন্তু সব কিছু চাহিদা রয়েছে, যার ফলে কি আপনি প্রয়োজনের তুলনায় যে টাকাটা কম হচ্ছে এইটাকে অর্থনীতিতে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা।
এবং দুষ্প্রাপ্যতার জন্য মানুষের যে গুরুত্ব অনুযায়ী নির্বাচন করবে, অর্থাৎ আপনার যা লাগবে দ্যাটস মিনস জার্সিটা যখন আপনি নির্বাচন করছেন পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়ের প্রয়োজন থাকতো না। অর্থাৎ আপনার যদি এইখানে টাকা সব থাকতো আপনি কিনে নিয়ে আসতেন, আপনি জার্সি কিনেন, শার্ট কিনেন, প্যান্ট কিনেন, চাইলে একটা জগার্সও কিনে নিয়ে আসেন, আপনি চাইলে হয়তো বা অন্য একটা প্যান্টও কিনতে পারতেন আরও একটা এক্সট্রা। বাট যখনই আপনার কাছে টাকার অভাব রয়েছে তখনই কিন্তু অর্থনীতির এই নির্বাচন বা এই যে দুষ্প্রাপ্যতা এটা কাজে আসতেছে। তো এই জন্য অর্থনীতির টার্মটা সেখানেই কাজ করে যেখানে আসলে অর্থনীতি তার যে টার্মগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবে। অর্থনীতি শেখায় কীভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ অর্থনীতি আপনাকে শিক্ষা দেবে কীভাবে যে সীমিত সম্পদের আপনি একদম ফুল ব্যবহার করতে পারবেন। দুষ্প্রাপ্যতাও অসীম অভাব। দুষ্প্রাপ্যতা হচ্ছে স্ক্যারসিটি এবং আনলিমিটেড ওয়ান্স, চাওয়া অনুযায়ী সব কিছু না পাওয়াই মানুষের মূল সমস্যা। অর্থাৎ আমরা যেটা পাই সেটা দুঃখিত আমরা যেটা চাই সেটা হয়তো বা আমরা সবসময় পাই না। যে কোনো দ্রব্য যেমন বই বা সেবা সামগ্রী চিকিৎসার উৎপাদন করতে সম্পদ দরকার হয়, কিন্তু এই সম্পদটা কিন্তু সীমিত। অর্থাৎ আপনি দেখেন আপনাদের কিন্তু রিসোর্সেস এই যে লিমিট তা এটা কিন্তু সব ক্ষেত্রে রয়েছে এবং এটাই কিন্তু মূল আমাদের ফ্যাক্টর হিসেবে কাজ করে। সীমিত সম্পদের এই যে সীমিত সম্পদের দ্রব্য বা সেবা পাওয়া সম্ভব, সেজন্য সীমিত সম্পদ মানুষের অভাব পূরণ হয় না। অর্থাৎ এই কারণেই আপনি দেখবেন যে আপনার সব অভাব কিন্তু পূরণ হচ্ছে না। আপনার হয়তো বা যে বর্তমান সময়ে আপনি আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলো যদি আপনি দেখেন, এই হসপিটালগুলোতে কি আপনি দেখতেছেন যে লোকের সংখ্যা বেশি কিন্তু সেবার মান কম। কারণ কি লোকজন যে তারা সেই সেবাটা পাচ্ছে না এবং এই সেবাটা না পাওয়ার ফলে কি হচ্ছে, এই সেবাটা না পাওয়ার ফলে তাদের ওই যে সম্পদ সীমিত। এখন সম্পদ হিসেবে কি আমরা সেবাকে দেখছি, সেবা সীমিত যার ফলে তারা এটা পাচ্ছে না। তো সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য সেবা পাওয়া সম্ভব, অর্থাৎ আপনার যেটুকু আছে সেটুকু। আপনি দেখেন এখন আইসিইউ যে সুবিধাটা আছে, এখন আইসিইউ সুবিধাটা সবাইকে দেওয়া প্রয়োজন মানে পসিবল না। এখন আপনার আইসিইউ সরকারি হসপিটালে সর্বোচ্চ আছে 1 থেকে 2টা। এখন যদি রুগী যদি 4-5 জন হয় বা 2-3 জন হয় তাহলে কীভাবে সম্ভব? কোনোভাবে কি সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না। সীমিত সম্পদ দিয়ে সীমিত দ্রব্য বা এটা তো পড়লাম, দুষ্প্রাপ্যতার কারণ হচ্ছে এটা। অর্থাৎ তাহলে এই কারণেই আসলে দুষ্প্রাপ্যতা কাজ করে। অর্থাৎ কোনো না কোনোভাবে যখন আপনার সম্পদের সীমিত বা সম্পদের যেই লিমিটটা কাজ করতেছে যে আপনার সম্পদ খুবই অল্প, সেখানেই কিন্তু এই কাজটা করছে। আমরা চলে আসি পরবর্তী লাইনে। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের ব্যবহার ভালোভাবে এই প্রশ্নটি গুরুত্ব পায়। অর্থাৎ আপনার যখন টাকা পয়সা লিমিটেড তখন আপনি কিন্তু চিন্তা করবেন যে আমি কীভাবে আমার এই টাকাটিকে বেস্ট ওয়েতে ইউজ করতে পারি। যেমনই আপনার কাছে হয়তো এখন যখন আপনি পড়তে পারছেন তখন আপনি মনে করছেন যে আসলে আমার কোন ওয়েটা আছে যেটা আমি ব্যবহার করলে আমার হয়তো এই প্রোডাক্টটা বেস্ট ওয়েতে পেতাম, তখনই আপনি এই ভিডিওটা করছেন বা ভিডিওটা পেয়ে আপনি দেখতেছেন। তো এইটাই আসলে আপনার এই যে সম্পদের একদম যে সঠিক ব্যবহার বা এটাই স্যামুয়েলসন বোঝানো চাচ্ছে। সূর্যের আলো, বাতাস ইত্যাদি প্রকৃতি থেকে পাওয়া যায়, ফলে জিনিসগুলো চাহিদা প্রকৃতি থেকে পাওয়া যায়, এই জিনিসের চাহিদা অনেক, কিন্তু এগুলো পেতে আমাদের তেমন কোনো অর্থ খরচ করতে হয় না। অর্থাৎ সূর্যের এগুলো কিন্তু চাহিদা আছে, কিন্তু আপনারা দেখতেছেন যে এগুলো যেহেতু আসলে খুব সহজে পাওয়া যাচ্ছে যার ফলে এইটার কিন্তু আমাদের কোনো ধরনের অভাব নেই। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই মানুষের মধ্যে অভাবের কয়েকটি অভাব পূরণ করতে হবে। অর্থাৎ মানুষ যেহেতু সম্পদ সীমিত, এখন মানুষের কী করতে হবে, তারা এই যে ছোট ছোট রিসোর্সেস আছে বা যে সম্পদ আছে তার ভিতর যার সম্ভব তাই করতে হবে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এই অভাবগুলো পূরণ করে, অতি প্রয়োজনীয় অভাবগুলো অতি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। এগুলো আসলে নির্বাচন বা বাছাই। এখন দেখেন আপনার বাসায় প্রথমত কি আপনার বাসায় হয়তো বা আপনার বাবার ওষুধ নাই, আপনার একটা ফোন কিনতে হবে, এরপরে হচ্ছে বাজার করতে হবে, এরপর হয়তো বা আর কি এই 3টা খরচ। এখন টাকা যে টাকাটা আছে সেটা দিয়ে হয়তো বা প্রথমত হচ্ছে বাজার করলেন। এখন বাজার করার পর আপনি চিন্তা করলেন যে আমি কি একটা ফোন খুব একটু বেশি হয়ে যায়, ধরেন আপনি আপনার জন্য একটা ড্রেস কিনবেন। এখন আপনার ড্রেসটা বেশি ইম্পর্টেন্ট না আপনার বাবার ওষুধ। এখন আপনি চিন্তা করবেন যে আমার ড্রেসটা ছাড়াও তো আমার চলে যাচ্ছে না, যে আমি যেটা পরে আছি এটা দিয়েও কিন্তু আমার সম্ভব, কিন্তু আমার বাবা যদি রাইট টাইমে ওষুধ না খায় সে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এখন আমাদের সেই ফিনান্সিয়াল ব্যাকআপটা রাখতে হবে। তো এই থেকে আমার শার্টটা যদি না কিনে আমি যদি কিছুদিন পুরান শার্ট পরি, বাবা যদি ওষুধ খায় একটু সুস্থ থাকে সেটা, তো এটাকে আসলে অর্থনীতির ভাষায় হচ্ছে নির্বাচন বা বাছাই বলে। অর্থাৎ আপনার অভাবের গুরুত্বটাকে বিবেচনা করে আপনি যখন সব থেকে টপ নচ বিষয়টাকে প্রায়োরিটি দিবেন, অর্থাৎ আপনার লিস্টের সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেইটাকে আপনি প্রায়োরিটি লিস্টে একে রাখবেন। আপনার প্রথমত বাজার মাস্ট, আপনার বাজার ছাড়া তো আপনার কেউ খেতে পারবেন না, আপনার শার্ট কিন্তু মাস্ট না। এরপর হচ্ছে বাজারের পরে এবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শার্ট আর মেডিসিন? অবশ্যই মেডিসিন, কারণ কি একটা লোক
বা আপনার বাবা মেডিসিনের অভাবে কিন্তু অসুস্থ হতে পারে। তাহলে আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম যে কেন আপনারা এই যে চার্টটা আছে বা এই যে লিস্টটা আছে এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এবার চলে আসে অর্থনীতির ধারণা। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে অর্থনীতির বিষয়ের পরিধি অনেক বেড়েছে, অর্থাৎ যেহেতু আলোচনাটা খুব ওয়াইডলি হচ্ছে বা খুব বড়োভাবে আছে, বিস্তারভাবে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা যতটা বিস্তারভাবে আগাচ্ছে ততটাই কিন্তু এর যে পরিধি বা এর যে স্ট্রাকচার এটা কিন্তু আরও ম্যাসিভ ওয়েতে বা ম্যাস ওয়েতে আগাচ্ছে। এখন যদি দেখি যে কীভাবে যে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে অর্থনীতির কীভাবে আসলে সম্পদটা কাজ করছে। অতীত ও বর্তমানের অর্থনীতি বিষয় এখন অনেক উন্নত ও সমৃদ্ধ। প্রথমে যারা অর্থনীতি বিষয়ে উপস্থাপন করেছেন তাদের মধ্যে অ্যাডাম স্মিথ ছিলেন, ডেভিড কার্ডো ছিলেন, জন স্টুয়ার্ট মিল ছিলেন। অর্থনীতিকে তারা সম্পদ বা বন্টনের বিজ্ঞান বলে মনে করেন। এদের মধ্যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অর্থনীতির এই ধারা ক্লাসিক্যাল অর্থনীতি হিসেবে পরিচিত, অর্থাৎ এই ধারাকে বলা থাকে হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতি। এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বাজার অর্থনীতি হচ্ছে লাজিস ফেরি বিশ্বাসী ছিলেন। এবং এই লাজিস ফেরি অর্থাৎ হচ্ছে যারা অর্থনৈতিক কার্যক্রমে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ আপনার সরকার যদি ন্যূনতম এখানে হস্তক্ষেপ করে তাহলে অর্থনীতির যে কন্ট্রোলটা আরও সুন্দর করে রাখা সম্ভব, আরও ভালো করে রাখা সম্ভব, যেটাকেই আসলে তারা ব্যাখ্যায়িত করতে চাচ্ছে। আমরা খুবই একটা ধারণা বা খুবই একটা ব্যাখ্যা চলে এসেছি অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। অ্যাডাম স্মিথ বলে অর্থনীতি এমন একটি বিজ্ঞান বা জাতিসমূহের সম্পদের প্রকৃতি বা কারণ অনুসন্ধান করে, সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে, তাই সম্পদ আহরণ এবং উৎপাদনই মানুষের অর্থনীতির কার্যাবলীর মূল উদ্দেশ্য। স্মিথের সংজ্ঞা দুর্বলতা হলো অ্যাডাম স্মিথের যেই সংজ্ঞাটা দিচ্ছে, আপনারা যদি খুবই ভাবে দেখেন যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃত কারণ প্রথমত অনুসন্ধান করে, সম্পদের কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে এবং তাই সম্পদ আহরণ এবং উৎপাদনের মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য। তাই প্রথমত কি অর্থনীতি মানুষের অসীম অভাবকে কীভাবে সীমিত সম্পদ দিয়ে মেটাবে এই সংজ্ঞা উল্লেখ নেই, অর্থাৎ সে হয়তো সংজ্ঞা দিচ্ছে কীভাবে কি করতে পারে না পারে, সম্পদের প্রকৃতি কারণ অনুসন্ধান করছে, বাট এইটা হচ্ছে তার সংজ্ঞা। কিন্তু সে কিন্তু সংজ্ঞা এটা বলি না যে কীভাবে আসলে অসীম অভাবকে সীমিত সম্পদের সাথে ডিল করবে। পাশাপাশি হচ্ছে এই সংজ্ঞায় জাতীয় সম্পদের ওপর অধিক জোর দেওয়া হলেও ব্যক্তি মানুষের বা ছোটোখাটো যে সেক্টর এখানে কিন্তু সেরকম প্রেশারাইজ করা হয় নাই। তৃতীয়ত হচ্ছে সম্পদের আহরণের উপর গুরুত্ব দেওয়া হলে কী উপায়ে সম্পদ আহরণ করা হবে তা বলা হয়নি। বলা হয়েছে আসলে সম্পদটাকে আমরা একটা প্রকৃতি বা অনুসন্ধান করব, বাট ওইটা কি আপনি কিভাবে করবেন, আপনি এটা কীভাবে এক্সিকিউট করবেন। আপনার সম্পদ সীমিত, আপনার অভাব অসীম, আপনার সম্পদে এখন যদি দেখেন যে এমন অভাব হলো যে আপনার বাসায় বাজার নেই, যে ওষুধ নাই, আপনার বাসায় হয়তো বা ইমার্জেন্সি অন্য একটা জিনিস কাজে লাগবে, আপনার মেডিকেলের একটা খরচ দিতে হবে, তখন আপনি কী করবেন না। এখন এই চিন্তাটাই অর্থনীতিকে আপনাকে নানাভাবে এবং রিইনভেস্ট করতে সাহায্য করবে যে কী করে আপনি আপনার এই ধারণাগুলোর ভিতর আরও একটু ইন্টারেস্ট আগাবেন, কীভাবে জিনিসগুলোকে আপনি আরও বেশি প্রায়োরিটাইজ করবেন। এই সংজ্ঞায় সম্পদ বলতে দ্রব্যকেই বোঝানো হয়েছে, সেবা বলতে কিছু বোঝানো হয়নি। অর্থাৎ সেই সংজ্ঞাকে এমন একটা টার্ম দিয়েছে যে সেবা। অ্যাজ এ শিক্ষক আমি আপনাকে পড়াচ্ছি, এটা কিন্তু একটা সেবা। ডাক্তার স্যার বা ডাক্তার সাহেব যখন আসলে আপনি যাচ্ছেন, আপনাকে দেখে বলছেন বাবা তোমার কতদিন ধরে জ্বর, স্যার আমার 3 দিন ধরে জ্বর, আচ্ছা এটা দেখাও, এইটা একটা সেবা। আপনি হয়তোবা এখন যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি একটা বলা যেতে পারে যে এডুকেশনাল কনসালটেন্টের কাছে যাচ্ছে যে আপনাকে পড়াশোনার বিষয়ে আগ্রহ দিচ্ছে। যেমন আজকে আমাকে দুপুরে একজন ফোন করে জিজ্ঞাসা করছিল তার ভাই হয়তো বা কোথাও একটা পড়বে, যে এনিথিং এলস। এখন আমি তো তার ভাইয়ের যে পড়ার বিষয়টা তাকে হেল্প করলাম, এটা তো বুদ্ধি দিয়ে বা আইডিয়া দিয়ে। আমি তো এইভাবে বলি না যে চলেন আমি আপনার ভাইকে একটা জায়গায় ভর্তি করে দিয়ে আসি। এই টপিকটা ছিল সে তার ভাইকে সে একটা জায়গায় ভর্তি করবে, তো সে আমার কাছে একটা তথ্য নিল যে কীভাবে কী করবে না করবে। এখন আমি তো আসলে স্পেসিফিকভাবে তার কাছে যে বলে আসি না, এটার জন্য আসলে আমি তো তার কাছে কিছু চার্জ করি নাই, বাট যদি আমি চার্জ করতাম তো এইভাবে করা যেত। অধ্যাপক মার্শাল কর্তৃক অর্থনীতির সংজ্ঞাটা যদি দেখি, যে অধ্যাপক মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছে। অর্থাৎ সম্পদ তো থাকবে তো, পাশাপাশি সম্পদটাকে কী করে আমি এক্সিকিউট করে আমি আমার সম্পদটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে মার্শালের মূল ছিল। তিনি বলেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন করা এবং অভাব মোচনের জন্য সেই অর্থ ব্যয় করা। অর্থাৎ প্রথমত হচ্ছে মানুষের অর্থ উপার্জন করতে হবে আপনি, এবং অর্থটা আপনি উপার্জন করে কি জমিয়ে রাখবেন? নো, আপনি ওটাকে জমিয়ে রাখলে আপনার অভাবটা কোনোদিন যাবে না। আপনি যেই জিনিসটার জন্য আপনি আয় করতেছেন সেই জিনিসটার পিছনে যদি আপনি ব্যয় না করেন, একটা সময় কিন্তু আয় করারও আপনার সে আগ্রহটা থাকবে না। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা।
মার্শাল শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে সম্পদের স্বল্পতার সমস্যাই অর্থনীতির মূল সমস্যা, অর্থাৎ অর্থনীতির একটা আজীবনের সমস্যা যে মানুষের সম্পদ সীমিত, আপনার আমার সম্পদ সীমিত, রিসোর্সেস কম, যার ফলেই তো সমাজে এত সমস্যা হচ্ছে। আমার যদি সম্পদ চাহিদা মতো থাকতো, আমার তো প্রায়োরিটাইজ করা লাগতো না যে আমার কোনটা অধিক গুরুত্ব, আমার তো এটা চিন্তা করা লাগতো না যে কোনটা ছাড়া আমার হয়তো বা খুব বেশি অসুবিধা হয়ে যাবে। তো এই জিনিসগুলোই তো এইভাবে কাজ করে, তাই না? যে আমি যখন দেখব যে আমার কোন জিনিসগুলো খুব বেশিভাবে আমার ইউজ করা হচ্ছে বা কোনটা আমার খুব বেশি গুরুত্ব, সেটাকেই তো আমার অর্থনীতিতে কাজ করছে, এবং এটাই তো অর্থনীতির এখন মূল সমস্যা হিসেবে কাজ করছে, তাই না? এবার মার্শালের সঙ্গে মানুষের যে মৌলিক সমস্যা বিবেচনা করা হয়নি, অর্থাৎ মানুষের যে একটা মৌলিক সমস্যা আছে এটাও তো বিবেচনা করতে হবে। মার্শাল ও তার অনুসারী রবিন্স, জেবন্স, ওয়ালরাস, এজওয়ার্থ, প্যারোতো প্রমুখ অর্থনীতিবিদ নব্য ক্লাসিক্যাল হিসেবে আসলে এটাকে ব্যাখ্যা করেছে। অধ্যাপক এল রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটা যদি দেখি, যা অধ্যাপক এল রবিন্স অর্থনীতিতে অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয়কারী আলোচনা। আপনারা কিন্তু দেখছেন আমরা প্রত্যেকটা এক একজন এই অর্থনীতিবিদের সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালো করে পড়াচ্ছি, এবং এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো পড়তে হবে। তাহলে প্রথমত কী করছি আমরা, যদি এটা বৈশিষ্ট্য দেখি, মানুষের অভাব অসীম, এবং অভাব অসীমের এই যে প্রকৃতি বা পরিমাণ আসলে বিভিন্ন রকম হতে পারে, এটাকে আপনার আলোচনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অভাব পূরণকারী সম্পদ বা এই সময় আসলে যে আমাদের খুবই সীমিত, এটাকে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার সম্পদ সীমিত, আপনার যে সম্পদের পরিমাণ খুব বেশি না, এটাওকে আপনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার যদি সম্পদ খুব বেশি থাকতো তাহলে তো আপনার অভাবের ভিতর চিন্তা ভাবনা করতে হতো না। আর অসীম অভাবকে কীভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় করা যায়, এটাই আসলে অর্থনীতির খুব কাজ, যে আপনি অসীম অভাবটাকে কী করে আপনি আপনার যে সীমিত সম্পদ আছে বা কীভাবে কি এটাকে এক্সিকিউট করবেন, তা হচ্ছে অর্থনীতির গুরুত্ব আলোচনা। এবং সম্পদের যোগান সীমিত বলে এই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাবকে পূরণের চেষ্টা করতে হবে, এবং অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হবে। আমরা এতক্ষণ এই বিষয়গুলোই তো কথা বললাম, আপনি দেখেন এইগুলোর সাথে কি আপনি এটাকে ম্যাচ করতে পারছেন কিনা। এইসব কারণে সংজ্ঞাটিকে অধিকতর সুনির্দিষ্ট বা গ্রহণযোগ্য বলে কাজ করতে হবে। তার এল রবিন্সের, অধ্যাপক এল রবিন্স, এটা কিন্তু সে একদম যে যুগোপযোগী একটা ব্যাখ্যা এটা দিয়েছে। রবিন্সের সংজ্ঞায় সমালোচনা হচ্ছে, রবিন্স অর্থনীতির বিষয়বস্তুকে বেশি বিস্তৃত দৃষ্টিভঙ্গি তারা দেখেছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষ তার ব্যক্তিগত বা সামাজিক জীবনে কি এমন কিছু পছন্দ করে না যে অর্থনীতির আলোচনা হয় না। অর্থাৎ মানুষের তো কিছু কিছু সেক্টর আছে যেটা মানুষের আসলে অর্থনীতির সেক্টরে আনে না, এগুলো কিন্তু রবিন্সও তার আলোচনায় আনে নাই। এবং তৃতীয়ত হচ্ছে অর্থনীতির কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, তার উল্লেখ না। অর্থাৎ অর্থনীতির যে মূল কী কারণে মানব কল্যাণ, এইটারও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। রবিন্সের সংজ্ঞায় অর্থনীতির সামাজিক পছন্দকে আলোচনা করেনি, এবং পঞ্চম হচ্ছে আধুনিক বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন তার সংজ্ঞায় আসেনি, যে অর্থনৈতিক উন্নয়নটা এটা কিন্তু তার সংজ্ঞায় কোনোভাবেই আসে নাই। তৃতীয় হচ্ছে 6 নম্বর হচ্ছে রবিন্স অর্থনীতির শুধু মূল্য নিয়ে আলোচনা করেছেন, তারা যে জাতীয় আয় বা নিয়োগ ব্যবস্থা, বিনিয়োগ বন্টন ইত্যাদি নিয়ে তারা কখনোই আলোচনা করেনি। এবার দেখি কেইনসি অর্থনীতির ধারণা বা কেইনস কীভাবে আলোচনা করেছে। 1930 সালে বিশ্ব অর্থনীতিকে মহামন্দার প্রেক্ষাপটে, অর্থাৎ 1930 সালের দশকে যে এই বিশ্ব মহামন্দা যে হয় অর্থনীতির, এইখানে নব্য ক্লাসিক্যাল অর্থনীতি বাজার অর্থনীতি কেন্দ্রিক লাজিস ফেরি নীতি প্রবর্তন ব্যর্থতায় পর্যবেসিত, অর্থাৎ লাজিস ফেরি যেটা এটা আসলে ব্যর্থ হয়। এবং এর ফলে কী হচ্ছে, এই সময় ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস মহামন্দা থেকে অর্থনীতি উত্তরণে সরকার হস্তক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে। লেজাস পেরিমিন্স হচ্ছে, আপনাদের বলছি যে লেজাস পেরিমিন্স হচ্ছে সরকারের হস্তক্ষেপ। কেইনসের মধ্যে বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা আর্থিক সমস্যার সমাধান দিতে পারে না, সেক্ষেত্রে আসলে সরকার হস্তক্ষেপ অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি, কর হ্রাসকরণ ইত্যাদি করলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি ঘটিয়ে অর্থনৈতিক মন্দা অবস্থাকে আসলে সহায়তা করতে পারে। অর্থাৎ সরকার যদি এখানে কিছু প্রণোদনা দেয় বা কিছু ধরনের তারা এইগুলো কিন্তু খুব সহজেই তারা চাইলে করতে পারে। আমরা চলে এসেছি ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, দুইটা ব্যাখ্যা। তো অর্থনীতির আলোচনায় প্রধান দুটি শাখা রয়েছে, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, যাকে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বলা হয়, এবং সামষ্টিক হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ক্ষুদ্র বিষয়, ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং ইউনিটস নিয়ে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতি হচ্ছে বৃহৎ বা সমগ্র অ্যাগ্রিগেট ইকোনমিক বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়। এবার যদি দেখি যে কি হচ্ছে, যে ব্যক্তি ব্যষ্টিক বা অর্থনীতির পার্থক্য হচ্ছে, প্রথমত যদি আমরা ব্যষ্টিকে দেখি, যে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল, একটি পরিবার, হাউস হোল্ড, একটি খামার, ফার্ম, এবং এর আচরণ বা অন্য দ্রব্যকে কমোডিটি বাজার বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক, অর্থাৎ সিঙ্গেল ইউনিটে যখন ব্যাখ্যা করা হচ্ছে তখন এটা হচ্ছে চলে যাচ্ছে ব্যষ্টিক, দ্যাটস মিন মাইক্রো ইকোনমিক্সে। আর সামাজিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতি, যেমন মোট ভোগ, মোট বিনিয়োগ, জাতীয় উৎপাদন, বেকারত্ব, সরকার
সরকারের আয় ব্যয় মূল্যস্ফীতি আনুষ্ঠানিক বাণিজ্য আচরণ বিশ্লেষণ করে, তা হচ্ছে সামষ্টিক অর্থনীতি হিসেবে কাজ করে। অর্থনীতির 10টি নীতি দেখি। অর্থনীতির 10টি নীতি থেকে আপনাদের সিকিউ আসে, আপনারা এটাও পড়বেন। তো আমাদের সমাজের স্বল্পতার পরিপ্রেক্ষিতে সীমাবা মোকাবেলা করতে হয় এবং অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইয়ে অর্থনীতির 10টি মৌলিক নীতির কথা বলা হয়েছে এবং এই 10টি মৌলিক নীতি যদি আমরা পড়ি আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। তো মানুষকে পেতে হলে ছাড়তে হয়, মানুষকে পেতে হলে ছাড়তে হয় মানে পিপল ফেস ট্রেড অফস, অর্থাৎ পছন্দ মতো কোনো কিছু পেতে হলে আমাদের অবশ্যই পছন্দের অপর একটা জিনিস ত্যাগ করতে হবে। এখন আপনার দুইটা জিনিস পছন্দ, একটা শার্ট আর একটা হচ্ছে প্যান্ট। এখন আপনার দেখতে হবে যে আমার কোনটা বেশি পছন্দ, শার্টটা না প্যান্ট। যদি দেখেন যে আমার প্যান্টটা একটা আছে, শার্টটা মানে অধিক পছন্দ প্রয়োজন, তখন আপনি শার্ট কেন করতেছেন। আপনার প্যান্টটাও কিন্তু একটা সময় অনেক পছন্দ ছিল, শার্ট প্যান্ট দুটাই কিনবেন, কিন্তু দেখেন এখন জাস্ট শার্টটার দিকেই আপনার খেয়াল চলে গেল। উদাহরণ দিয়ে বলতে পারি, তো আপনি যে অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় করেছেন তাতে আপনার বাংলা বা ইংরেজি বিষয় পড়া থেকে বিরত থাকতে হচ্ছে। এখন আপনি যদি টিভি দেখেন, খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবেন না। সরকার বাজেটে সাময়িক খাতে বেশি ব্যয় করলে শিক্ষা খাতে বা অন্যান্য বেসামরিক খাতে কমাতে হবে, কারণ এটাই হচ্ছে সেক্টর। অর্থাৎ এখন যে সরকারি যেই বাজেটটা চলতো সেইখানে যদি সরকার একটা সেক্টরে বেশি করতে চায় তাদের একটা সেক্টর না কোনোভাবে কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষের সর্বদা একটি দেওয়া নেওয়া নীতি মেনে চলবে। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট দেখি যে তুমি যদি স্কুলে লেখাপড়ার জন্য সময় ব্যয় করো তবে তুমি তোমার বাড়িতে তোমার বাবার কাজে সাহায্য করতে পারবে না। সুযোগ ব্যয়টা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ করলেন এবং কাজ করার জন্য আপনার অপর যে কাজটা ছাড়া হচ্ছে, এটাকে অর্থনীতির ভাষায় সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ আপনি একটা জমিতে ধান এবং পাট উৎপাদন করবেন, ধরেন আপনার বাবার একটা জমি আছে, তিনি ওইখানে ধান এবং গম উৎপাদন করে। এখন কোনো কারণে ওখানে ধানটা যদি আপনার বেশি উৎপাদন করতে হয় তাহলে ধানের জন্য কি আপনার গমের 1 ইউনিট ছাড়তে হচ্ছে। কোনো একটা জিনিস তৈরি করতে আরেকটা জিনিসের যেই ইউনিট বা যেই জিনিসটা কম উৎপাদিত করতে চায় বা যেটা ছাড়তে হচ্ছে, এটাকেই অর্থনীতির ভাষায় বলা হয়ে থাকে সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি বাড়িতে কোনো একটি অর্থনৈতিক কাজ করলে তো তোমাদের পরিবার আর্থিকভাবে উপকৃত হতে পারতো, কিন্তু আপনি এই টাইমটা যে লেখাপড়া করছেন, আমি যে উদাহরণটা দিলাম, সেখানে লেখাপড়া করার ক্ষেত্রে বাড়িতে কাজ করতে না পারাটাই হচ্ছে আপনার কাছে সুযোগ ব্যয়। যেন একটা কাজের জন্য আপনাকে আরেকটা কাজ ছাড়তে হচ্ছে। এবার যদি দেখি যে সাধারণত যেসব সুযোগ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, সবচেয়ে দামি সুযোগটি হচ্ছে সুযোগ ব্যয় হিসেবে গণ্য হচ্ছে। এখন আপনার প্রায়োরিটাইজ করতে হবে কোনটা আসলে বেশি, অর্থাৎ কোনটা থেকে আপনি বেশি লাভ পাচ্ছেন। তো যেটাই আপনি সবথেকে বেশি সুযোগ পাচ্ছেন ওইটাকে আসলে সুযোগ ব্যয়ের ভিতর নিতে হবে। অর্থাৎ যেটাকে দেখেন কোনোভাবে দেখলেন যে আপনি একটা জিনিস থেকে আরেকটা থেকে আপনি যখন বঞ্চিত হচ্ছেন এবং ওইটাকেই সুযোগ ব্যয় চলে আসবে, কারণ দুইটা থেকেই কিন্তু আউটকাম সেম আসতেছে। যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, অর্থাৎ একটা মানুষ সবসময় কি ছোটোখাটো চিন্তা করে বা মানুষের চিন্তা শক্তি সে কখনোই সকল ইউনিটের ব্যাখ্যা নেয় না। যে যদি 100টা ইউনিটের ইউজ করে 100টা ইউনিটের আউটকাম তার কাছে কখনোই ভালো হবে না। বা আপনি দেখবেন যে আপনি কোনো একটা জিনিস খেলেন বা কোনো একটা জিনিস আপনি ভোগ করলেন, আপনার কাছে কিন্তু লেটেস্ট অ্যান্ড দ্য ফিটেস্ট, অর্থাৎ একদম লাস্ট যেটা আপনি করছেন ওইটাই বেশি। আপনি অনেকগুলো ফোন লাইভ ইউজ করছেন, আপনি স্যামসাং ইউজ করছেন, আপনি ওপ্পো ইউজ করছেন, আপনি রিয়েলমি ইউজ করছেন, আপনি এখন লাস্ট আইফোন ইউজ করতেছেন, আপনার কাছে কিন্তু ফোনের এক্সপিরিয়েন্স হিসেবে আইফোনেরটাই বেশি কাছে ভালোভাবে কাজ করবে, এটার আউটকামটাই ভালো আসবে। রেশনাল পিপল থিঙ্ক অ্যাট দ্য মার্জিনাল, মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। বিয়ে বাড়িতে খাওয়া শেষে আপনারা কেউ ভাবেন আর একটু খেতে পারতাম, আবার কেউ ভাবেন একটু কম খেলে ভালো হতো। এই চিন্তাটা কিন্তু আপনি প্রথমে যখন বিয়ে বাড়িতে যাচ্ছেন তখন আপনার ভিতর ছিল না। তখন চিন্তা ছিল যে বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি একটা ন্যূনতম আমার একটা যেই বেলা আছে বা একটা যেই আমরা তো এটাকে বলি ওয়াক্তা, একটা যে ওয়াক্তা আছে এইটার খাওয়াটা সমাপ্ত করে আসবো। কিন্তু এখন আবার খাওয়া হয়ে গিয়েছে, খাওয়া হয়ে যাওয়ার পর এখন কিন্তু চিন্তা যে আমি খাবো না, এখন চিন্তা হচ্ছে আমি কম খেলাম না বেশি খেলাম। তাহলে এই দেখেন আপনি মার্জিনাল চিন্তা করতেছেন। আবার বা আপনি একটা বিষয় এ পেলেন, যে আপনার পরীক্ষা আছে না এসএসসিতে, আপনি এ পেলেন, এখন আপনার মনে হলো যে আরেকটু পড়লেই তো A+ পেতাম। এই যে আর একটু পড়লেই প্লাস পেতাম, আপনি কিন্তু এতদিন চিন্তা করছেন কি আমি জাস্ট একটা মার্ক পেলে হচ্ছে, অর্থাৎ আপনার টার্গেটে হয়তো এ ছিল বা যে একটা কোনো একটা ভালো মার্ক ছিল, কিন্তু যখনই দেখতেছেন যেটা আপনার আরও বেশি থেকে আপনি একটু কম পেয়েছেন তখন আপনার মনে হচ্ছে যে ভাই না আরেকটু আমি হয়তো পারতাম। এছাড়া ধরেন যে আপনি 3টি পরপর কলা খেলেন, 3 নম্বর কলাটি হচ্ছে আপনার প্রান্তিক কলা। প্রান্তিক কলা খেয়ে আপনি যদি তৃপ্তি পেলে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। ওই যে বললাম আপনি এক প্যাকেট বাদাম কিনলেন, 10টি বাদাম আছে, আপনি প্রত্যেকটি বাদাম খেলেন, কিন্তু 8 নম্বর বা 9 নম্বর বাদামটি খুব ভালো হলেও যদি 10 নম্বর বাদামটি পচা হয় বা নষ্ট হয়, আপনার কাছে কিন্তু বাদামের যে প্রান্তিক এক্সপিরিয়েন্স ওটা কিন্তু ওই যে খুব বাজে যাবে। তো কলা 3 নম্বর কলাটি পেতে আপনি যত টাকায় ব্যয় করলেন এটাই হচ্ছে প্রান্তিক ব্যয়, অর্থাৎ প্রতিটা জিনিসই ভোগ করার পর আপনি যেটাকে একদম লাস্ট ওইটা ব্যবহার করবেন ওইটা হচ্ছে আপনার প্রান্তিক ব্যয়।
ব্যয় হিসেবে কাজ করে। আর যুক্তিবাদী মানুষ হিসেবে সেই তখনই প্রান্তিক কলাটি খাবে যখন তার প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে। অর্থাৎ তার যেই লাস্ট যে উপযোগটা এইটা যদি আপনার বেশি হয়, মনে হয় যে না আমার এই যে উপযোগটা আমি লাস্টে খেয়েছি, অর্থাৎ লাস্ট 2 নম্বর কলা দেখাচ্ছি খেয়ে আমার অভাব মোচন হয়নি, তখনই কিন্তু আপনার যে নতুন কলা দেখা এটার মাধ্যমে কিন্তু আপনার অভাব মুক্ত বা বিমোচন হচ্ছে এবং এটার ক্ষেত্রে আপনার কিন্তু কাজ করে। অর্থাৎ এখানে একটা কথা খুব সুন্দর লাগলো যে প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে তখনই আসলে এটা ব্যবহৃত হবে। এই লাইনগুলো আসলে খুব একটা পাঠ্য বইতে থাকে না, কিন্তু যখন আছে আমরা খুবই সুন্দর করে এই ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিলাম। মানুষ প্রণোদনায় সাড়া দেয়, পিপল রেসপন্স অ্যাট হচ্ছে ইনিশিয়েটিভ, অর্থাৎ প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ পায়। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর করতে হয়। তো আমার বাবা যদি বলেন যে তুমি পরীক্ষায় পেলে জিপিএ 5 পেলে আপনাকে একটা আইফোন কিনে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনার এতদিন পড়ার যে মোটিভেশনটা ছিল সেটা আরেকটু বুস্ট হবে, কারণ কি এতদিন একটা মনোভাব নিয়ে পড়ছেন, এখন কিন্তু আইফোনের লোভে পড়বেন। এটা লোভ না, আসলে এটা বলা যেতে পারে গিফট। তো এখন অর্থনীতিতে আসলে এটাই শ্রমিককে প্রণোদনা দিলে বেশি, অর্থাৎ আপনি একটা শ্রমিককে খাটাচ্ছেন, আপনার শ্রমিককে সারাদিন কাজ করে দিন শেষে যদি আপনি পয়সা করি না দেন, আপনার শ্রমিককে কিন্তু ডে টু ডে একটা সময় তার অভাব কিন্তু বাড়তে থাকবে, এবং অভাব যখন বাড়তে থাকবে শ্রমিকের আসলে কাজ করার সেই অ্যাক্টিভিটিটা পাবেন না। কারণ কি আমি কাজ করছি, কারণ কি আমার অভাব, আমার যেই দৈনিক অভাবটা পূরণ হচ্ছে না বলেই তো আমি কাজকর্মের সাথে যুক্ত হচ্ছি। এখন কাজকর্মের সাথে যখন আমি যুক্ত হওয়ার পরে আপনি আমার সেই অভাবটা বিমোচন করছেন না, তাহলে আমার ভাই আপনার পিছনে কাজ করে লাভ কি? আমার তো কাজ করার মূল কারণটাই তো অভাব বিমোচন করা। তো এই কারণে কী হয় যে প্রণোদনায় আসলে পিপল সাড়া দেয়। আপনি যখন আসলে দিন শেষের দিনে বেতনটা দিয়ে দিবেন, দেখবেন আপনি একটা লোককে সারাদিন অনেক কাজ করিয়েছেন, যারা দিন মজুরে কাজ করে, এরা সারাদিন প্রচুর কাজ করে দিন শেষে যখন বেতনটা হাতে পায় পরের দিন কিন্তু তারা ঠিকই কাজে আসে। কিন্তু দেখবেন যদি 2 দিন কাজের পরে যদি বেতন না দেন, পরে দেখবেন আপনার 3-4 দিন কাজ অফ। এটাই আসলে মূল কারণ হচ্ছে এই সেক্টরের। পাশে বাণিজ্যে সবাই উপকৃত হয়। ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ, অর্থাৎ আপনি এমন একটা ব্যবসা করবেন বা এমন একটা কাজ করবেন সেটাকে আপনাকে সকলেই আপনাদের এখানে লাভ থাকতে হবে। কেউ লস করলে আসলে আপনি তাকে আপনার সেই সেক্টরে বা সেই ব্যবসায় পাবেন না। যুক্তরাষ্ট্র গাড়ি তৈরি করে, আমাদের রয়েছে সস্তায় পোশাক তৈরি সামর্থ্য। এখন যদি আমরা বলি যে আরে ভাই আমরা গাড়ি তৈরি করবো, যুক্তরাষ্ট্র কাপড় তৈরি করবো, কেউ কোনদিন করবে? কারণ কি যুক্তরাষ্ট্র বলবে যে ভাই আমার যে রিসোর্সেস আছে সেটাতে আমি অনায়াসে খুব কম খরচে গাড়ি তৈরি করতে পারতেছি, আর তোমাদের জন্য বলা আছে তুমি চাইলেই সেটাতে আমাদের গার্মেন্টস সেক্টর ইনভেস্ট করতেছে, সেটাতে করতে পারো। তো যেখানে করে আসলে আপনি আউটকামটা বেশি পাবেন, দিন শেষে যে তার লাভটাই পছন্দ করে। আপনি ক্লাসটা করতেছেন, আমি তো কোনো না কোনো লাভের আশায় বসা, আমি আজ না হোক 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 3 বছর পর হোক, আমি তো এখান থেকে কিছু না কিছু টাকা পাবো। অর্থাৎ আমি যে এখানে তো সাধু সেজে এসে বা সন্ন্যাসী হয়তো আপনাদের সমাজে সেবা করি নাই, বা আমি তেমনও না যে ইলেকশনে দাঁড়াবো যে দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি। সেটা ফিউচারের কথা যদি দাঁড়াতেও পারি, কিন্তু মেইন যে কথা সেটা হচ্ছে কি যে বাণিজ্যে আসলে সবাই উপকৃত হতে চায়। বাজার অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত একটি উত্তম পথা। মার্কেটস আর ইউজুয়ালি গুড ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস। অর্থনৈতিক কাজকর্ম সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে। ফার্ম ও পরিবার সময়ের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই দ্রব্যের দাম নির্ধারিত হয়। অর্থাৎ আপনার এই যে আদান প্রদান, আপনার রিসোর্সেস কতটা আছে এবং এটা কীভাবে এক্সিকিউট হচ্ছে, এই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু এটা বেশি ব্যাখ্যায়িত হয়। ফার্মের মালিকরা বাজারের চাহিদা রেখে দ্রব্য সরবরাহ করে, অর্থাৎ দেখতেছে বাজারের আসলে চাহিদা কতটুকু সেইভাবে সরবরাহ করবে যাতে আমার বাজারে জিনিসটার গুরুত্ব থাকে এবং অসংখ্য পরিবার তাদের আয় ও প্রয়োজন অনুসারে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে। চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বাজারের দাম নির্ধারিত হয়। সরকারের কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফল উৎকর্ষ সাধন করতে পারে। গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস, অর্থাৎ বাজার ব্যবস্থা সাধারণত নানা ধরনের স্বতঃস্ফূর্ত চাহিদা ও সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ বাজারে যে জাস্ট আপনি একটা ডমিনেট করে যাচ্ছেন এটাই কখনোই বাজার ব্যবস্থাকে আপনাকে কাজ করবে না। বাজার ব্যবস্থা চলেই তার একটা সক্রিয় দাম ব্যবস্থা আছে, এবং এইটার ফলে আসলে বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত অদৃশ্য হাতের মাধ্যমে বা সক্রিয় দাম ব্যবস্থা ইশারায় চলে, এবং কিন্তু সবসময় ব্যাপারটি সঠিকভাবে পরিচালিত হয় না। তো যে দাম ব্যবস্থা কিন্তু সবসময় এক্সিকিউট করা রাখা যায় না, নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। অর্থাৎ অনেকভাবে অদৃশ্য হাত, অর্থনীতি ভাষাকে আসলে এই দাম ব্যবস্থাকে আসলে অদৃশ্য হাত বলা হয়। এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে এবং গণদ্রব্য সরবরাহ যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ ইত্যাদি সুষ্ঠুভাবে ব্যবহারের অপরগতা, একচেটিয়া সম্পদের কেন্দ্রীয় ভবন, পরিবেশ দূষণ এবং দুর্নীতির মতো বিষয়গুলোর ক্ষেত্রে থেকে বা সমাজকে রক্ষা করার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার দেওয়া হয়। বাজারের হাত অদৃশ্য হলেও সরকারের হস্তক্ষেপ দৃশ্যমান থাকে। অর্থাৎ অদৃশ্য দেখলেও কিন্তু সরকার যদি এখানে হস্তক্ষেপ করে, সরকার ট্যাক্স কমায় দিল বা সরকার যদি কোনো জিনিসের দাম কমায় দেয়, তার এইগুলোর মাধ্যমে তো সরকার আসলে কাজ করবে, তাই না?
একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে দেশের দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষমতার উপর। অর্থাৎ আপনার দেশ যদি যেসব মানুষের দ্রব্য বা সেবা উৎপাদন করার ক্ষমতা বেশি, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ আপনার দেশের জনগণ যেমন আয় করবে ব্যয় তো তেমনই হবে। তো উন্নত দেশের মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলেই তাদের মাথাপিছু আয় বেশি। 2023 সালে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল হচ্ছে 82,769.4 মার্কিন ডলার। জাপানের মাথাপিছু আয় ছিল 33,766 মার্কিন ডলার। এটার উৎস কি? বিশ্বব্যাংক। আবার আপনারা দেখেন না যে উৎস দিয়ে ভাই চালাই দেন, এখন উৎস না, উৎস হচ্ছে বিশ্বব্যাংক। ফলে গড়পড়তা তারা উন্নত খাবার গ্রহণ, উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত নাগরিক সুবিধা লাভ করে। শ্রমিকদের কর্মক্ষমতা বাড়ে, অল্প সময়ে অল্প শ্রমে তারা অনেক বেশি দ্রব্য বা সেবা তৈরি করতে পারে। 9 নম্বর আছে যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। অর্থাৎ আপনারা চিন্তা করতে পারেন যে এটা মনে হতে পারে যে আমাদের দেশে তো এত অভাবের কী দরকার, আমাদের দেশের মানুষ এত দারিদ্র সীমার নিচে, সরকার রাতারাতি টাকা পয়সা ছাপায় সবার বাসার সামনে এক এক বস্তা করে টাকা রেখে গেলে তো সমস্যা শেষ, তাই না? এর চিন্তা আপনি সবার ছোটোবেলায়, অর্থাৎ যখন আমরা খুব অল্প বয়সে ছিলাম, যখন টাকা জিনিসটা আসলে জানলাম যে টাকা ছাপায়, তখন কিন্তু এই চিন্তা আসছে যে এত টাকার সমস্যা, দেখি বাবা টাকার জন্য সকালে যায় রাত্রে আসে, মা এতটা সংসার চাপিয়ে খরচ করতেছে, তাহলে কি দরকার? ফটোকপির দোকানের মেশিনটা দেখার পরের দিনই তো মনে হয়েছে যে যাই টাকা নিয়ে 500 টাকা 20টা নোট ছাপায় নিয়ে বাজার করে নিয়ে বাসায় চলে যায়। বাট এইখানে তো ক্যাচ, আপনি চাইলেই যে ইচ্ছা মতো টাকা ছাপাবেন তা তো না। কারণ কি, আপনার এটার জন্য কেন্দ্রীয় ব্যাংকেরও তো সেরকম রিসোর্সেস থাকতে হবে, এবং সরকার এই জন্য আসলে যদি সে হুট করে অনেক বেশি টাকা ছাপিয়ে ফেলে তখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। কারণ কি, টাকার পরিমাণ সমাজে বেড়ে যাচ্ছে। অর্থাৎ টাকাটা কিন্তু আসলে এমন না যে টাকা বাজারে মার্কেটে দিলে তো টাকা আবার বেড়ে যাচ্ছে, এমন তো না যে মার্কেটে টাকা নেই, টাকা আছে, কিন্তু একজনের হাতে খুব বেশি আছে, একজনের হাতে খুব কম আছে। তো যার হাতে খুব বেশি আছে, তাহলে যার হাতে খুব বেশি আছে সে আবার ওই টাকাগুলো গ্রহণ করে আরও বেশি হচ্ছে। তাহলে এটা কীভাবে কাজ করছে আপনাদের হয়তো বা আর খুব বেশি ব্যাখ্যা দিয়ে বোঝানো লাগবে না। তো মুদ্রা ছাপানোর ক্ষমতা থাকে আছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। কেন্দ্রীয় ব্যাংক যদি অধিক মাত্রায় টাকা ছাপায় মুদ্রাস্ফীতি দেখা যায় এবং দ্রব্যমূল্যের মূল্যস্তর বাড়ে, অর্থাৎ দাম স্তর থেকে বেশি হলে এটাকে আসলে মুদ্রাস্ফীতি বলা হয়। আর মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা মূল্য কমে যায়। ধরো 500 টাকা খরচ করলে লেখাপড়ার প্রয়োজন সামগ্রী পেয়ে যেতে, কিন্তু টাকার মান কমে যাওয়া ওই সামগ্রী আপনাকে 650 টাকা দিয়ে ব্যয় করতে হবে। তাই পূর্বে 500 টাকার চেয়ে 650, অর্থাৎ 150 টাকা বেশি জিনিসের দাম বাড়ায়, এই জিনিসটা কিন্তু এখন বেশি মুদ্রা লাগবে। ফলে আরেকটা সবচেয়ে সমস্যা হচ্ছে মানুষ হচ্ছে আয়টা যদি সাথে তাদের খুব বেশি নয়, ব্যয়টা আসলে যতই বাড়ুক সমস্যা নেই। আপনার ব্যয় আয় ধরেন 10,000 টাকা ফিক্স, মুদ্রাস্ফীতি হলেও তো আপনার আয় বাড়তেছে না, কিন্তু আপনার ব্যয় কিন্তু 150 টাকা বেড়ে গেল। এই 150 টাকা হয়তো আপনি অন্য একটা সেক্টরে কাজ করতে পারতেন। তাই মুদ্রাস্ফীতি কীভাবে বাজেভাবে কাজ করে এটা তো বুঝতে পারলেন। দ্বিতীয়ত, সমাজে মুদ্রাস্ফীতি বা বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। সোসাইটি ফেস শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ দ্রব্য সামগ্রীর যে মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে আসলে মুদ্রাস্ফীতি বলে যে ব্যাখ্যাটা দিলাম। এবং আর কোনো শ্রমিক বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, তখন হচ্ছে বেকার। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে এমন একটা অবস্থা হচ্ছে যে আপনার কাজ আছে, মানে কাজ প্রয়োজন, অর্থাৎ কাজের লোক আছে কিন্তু কাজ নেই, কারণ কি টাকা নেই লোকের কাছে। টাকা নেই কীভাবে কাজ করাবে, কিন্তু সমাজে টাকা আছে, টাকা কার কাছে আছে, যার কাছে বেশি আছে তার কাছে বেশি হচ্ছে। এবং সাধারণত মুদ্রাস্ফীতি, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, এবং আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে। এটা একটা বিপরীতভাবে সম্পর্ক। আয়ের বৃহত্তর প্রভাব দুটি খাত যদি দেখি, যে অর্থনীতিতে যারা উৎপাদন বিনিময় ভোগ বন্টনের সাথে জড়িত থাকেন তাদের হচ্ছে অর্থনীতির প্রতিনিধি বা অর্থনীতির এজেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে প্রতিনিধি আছে একে অপরের সাথে বাজার প্রক্রিয়ার মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন করে থাকে। এরা কীভাবে এরা করে, দুটি সরল অর্থনীতি প্রতিনিধি বা এজেন্ট থাকে, ভোক্তা বা পরিবার, আর একটা হচ্ছে উৎপাদক বা ফার্ম। এখানে দুই ধরনের দেখানো হলো, যেখানে একটা হচ্ছে আয় সেক্টর, একটা ব্যয় সেক্টর। দ্রব্য বা সেবার বাজার, দ্রব্য ও সেবার ক্ষেত্রে হচ্ছে ফার্ম সময় উৎপাদনের ক্রয়, এবং এখানে হচ্ছে পরিবার সময় শ্রম, ভূমি, মূলধন ইত্যাদি, এবং এইগুলাকে কানেক্ট করতেছে উৎপাদনের উপকরণের বাজার। অর্থাৎ আয়ের সেক্টরটা কীভাবে করতেছে, আয় এখান থেকে যাচ্ছে, আবার এখান থেকে সেটা কীভাবে ব্যয় হয়ে বের হয়ে যাচ্ছে। যদি দেখি যে উপরিত চিত্রে অর্থনীতিতে দুই ধরনের এজেন্ট বা প্রতিনিধি দেখা যাচ্ছে। ফার্ম সমূহ বা পরিবার সমূহ ফার্মের মালিকরা উৎপাদনগুলো ক্রয় করে, অর্থাৎ পরিবার সেগুলো সংগঠিত করে দ্রব্য বা সেবার উৎপাদন করেন এবং সেগুলো বাজারে সরবরাহ করেন। অন্যদিকে পরিবার তাদের মালিকাধীন উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন শ্রম, ভূমি, মূলধন সংগঠন উপার্জন করে, এরা এগুলো ব্যবহার করেছে, এদের সম্পদ এগুলো করে তারা কী করতেছে, তারা অর্থ উপার্জন করতেছে, এবং এইটা ব্যবহার করেই তারা হচ্ছে সম্পদের উপার্জন করে খাজনা মূলধনের মালিক লাভ সুদ করে, এবং সকলের খরচ মিটিয়ে উদ্যোক্তা নিজেদের জন্য বাড়তি লাভ রেখে বাজারে উৎপাদিত পণ্য বা সেবার বিষয়টি বিক্রয় করেন। পাশাপাশি যে উদ্যোক্তার অবশিষ্ট আয়টিকে বলা হচ্ছে মুনাফা, অর্থাৎ আয়ের পরে যে বাড়তি টাকা পয়সা থাকছে সেইটাকেই মুনাফা বলা হচ্ছে।
এবার দেখি পরিবারসমূহ তাদের আয় উপার্জনের সাহায্যে ফার্মের কাছ থেকে ক্রয় করেন দ্রব্য বা সেবা। এভাবে উৎপাদিত দ্রব্য বা সেবা বা আয়ের বৃহদাকার প্রবাহের মধ্যে সমগ্র অর্থনীতি চাকা সচল থাকে। আমরা একে নাম দিয়েছি হচ্ছে আয়ের বৃহদাকার প্রবাহ। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম যদি আমরা দেখি, বা অর্থনৈতিক ব্যবস্থাকে যেটা বলা হচ্ছে যে আমাদের সম্পদ হচ্ছে সসীম এবং অভাব হচ্ছে অসীম। সম্পদের সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্যতা, স্ক্যারসিটি মানব জীবনের অর্থনৈতিক বাস্তবতা প্রথমত যেমন, তেমন হচ্ছে সম্পদের সীমিতর মাধ্যমে আমরা সব অভাব পূরণ করতে পারি না। এই কারণে আমাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। ব্যাপক অর্থে সমস্যাগুলো মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসেবে হতে হচ্ছে। সমস্যাগুলো নিম্নরূপ। প্রথম হচ্ছে আমরা কি উৎপাদন করব, কি উৎপাদন করব না। অর্থাৎ যেহেতু সম্পদ সীমিত, তো আমরা কি উৎপাদন করব, যেটা করবো এটা মার্কেটে চলবে কিনা। অর্থাৎ আমরা কি ধান উৎপাদন করবো নাকি কাপড় উৎপাদন করবো। বর্তমান মার্কেটে আসলে কোনটা বেশি ভালো, যে ধান করলে বেশি টাকা পয়সা পাচ্ছি না কাপড় করলে বেশি পাচ্ছি। আবার আমরা যে উৎপাদন করতে চাই তা উৎপাদন করতে কী ধরনের প্রযুক্তি লাগবে, এটা কি আসলে কাপড় দিয়ে কি শ্রম নিবিড় লাগবে নাকি পুঁজি নিবিড় লাগবে। এখন আমার আমার যেই সম্পদটা আছে এটা কোন নির্ভর, অর্থাৎ আমি যেটা থেকে আমার বেস্ট আউটকাম বের করতে হবে আমার সেটাকেই কিন্তু ইনভেস্ট সেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। তৃতীয়ত হচ্ছে কি আমরা যা উৎপাদন করবো তা আমরা কাদের জন্য করব, অর্থাৎ কারা এটা ভোগ করবে। এখন দেখেন এটা যদি এলিট ক্লাসের জন্য হন তাহলে হয়তো বা সেই জন্য আপনার মাত্রা কমে যাবে, অর্থাৎ পরিমাণ খুব কম হবে। আর যদি আপনার জন্য লোয়েস্ট যারা আছে এদের জন্য, তাহলে আপনার পরিমাণ যদি কমে যায় তাহলে পরিমাণ বাড়তে হবে। অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে চারটি সেক্টর। প্রথমত হচ্ছে ধনতান্ত্রিক বা বাজার অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং পরিশেষ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমরা এই যে ব্যবস্থাগুলো আছে এটা দেখি যে ধনতান্ত্রিক বা বাজার অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক আর মার্কেট ইকোনমিক সিস্টেম হচ্ছে এই অর্থব্যবস্থা উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকাধীন বা প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া সক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রমে পরিচালিত হয়। অর্থাৎ এখানে এই ধরনের অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বলা হচ্ছে। অর্থাৎ এই যে অর্থনৈতিক ব্যবস্থা এখানে ব্যক্তি মালিকাধীন বা বেসরকারি উদ্যোগ বা সরকারি হস্তক্ষেপ নাই। এখানে দাম ব্যবস্থাটা হচ্ছে আপনার সম্পদের উপর বা জনগণের আসলে যে অর্থের উপর, এটা 18শতাব্দীর শেষ ভাগে এটাকে আসলে বলা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এবং অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। এবং এটার ফলে যেটা হচ্ছে ইউরোপে ধনতান্ত্রিক সূত্রপাত ঘটার ফলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীগণ এটাকে সমর্থন করেছেন। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতি তারা এটাকে খুব সমর্থন করেছে এবং এটাকেই তারা খুব ভালোভাবে ব্যবহার করছে। এরপরে যদি দেখি আমরা যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু গুরুত্ব, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি। প্রথমত কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিচে সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছে তারা। সম্পদের ব্যক্তি মালিকানা, অর্থাৎ সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলি ব্যক্তি মালিকানায় থাকে, ব্যক্তি এগুলো হস্তান্তর বা ভোগ করতে পারে। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। ধনতন্ত্রের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন হচ্ছে উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত, অর্থাৎ এইগুলো ব্যক্তি পর্যায়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এটার জন্য কেউ আসলে খুব বেশি উপর থেকে আপনাকে প্রেশারাইজ করবে না। সরকার হস্তক্ষেপ কাম্য না, অর্থাৎ এখানে আসলে সরকার হস্তক্ষেপ করবে এই অর্থনৈতিক ব্যবস্থায়, সেটা কাম্য না। অবাধ প্রতিযোগিতা, এখানে আসলে এই ব্যবস্থায় দ্রব্য বা সেবা উৎপাদনে প্রথমে অনেক ফার্ম অবাধে প্রতিযোগিতা করে, ফলে অনেক দ্রব্যের দাম কম থাকে, নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। অর্থাৎ যখন আসলে ফলে তখন দ্রব্যের দাম কম থাকে, সকলেই আসলে তৈরি করতেছে, নির্দিষ্ট আসলে কিছু নেই, ফলে দাম যখনই আপনার চাপ যোগান বেড়ে যাচ্ছে দাম কমে যাবে। তৃতীয়ত হচ্ছে কি সক্রিয় দাম ব্যবস্থা। বাজার ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে 300 নাকি 450 নাকি 500, এটা আপনার দর কষাকষির মাধ্যমে, এবং এটার ফলে যেটা হচ্ছে এটার ফলে আপনার যে নির্ধারিত একটা দাম ব্যবস্থা কাজ হচ্ছে। পঞ্চম হচ্ছে মুনাফা অর্জন। ধনতন্ত্রের উৎপাদক বা সর্বস্ব মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে, অর্থাৎ এরা মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। ভোক্তা স্বাধীনতা। প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা বা রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ভোগ করতে পারবে। ভোক্তার চাহিদা বা মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করবে। আয় বৈষম্য হচ্ছে ধনতান্ত্রিক সমাজে বিত্তবান বা সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। ধনতান্ত্রিক অর্থনীতিতে কিছুটা বেকারত্ব অনিবার্য। এবং সরকারের ভূমিকা, এই ব্যবস্থায় সরকার আইন শৃঙ্খলা রক্ষা, দেশ রক্ষা, সম্পত্তির অধিক রক্ষায় নিয়োজিত থাকবে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে দিয়ে ধনতান্ত্রিক কার্যক্রম পরিচালিত হয় এবং এরই মাধ্যমে কেউ নিঃস্বার্থভাবে নয় বরং নিজ নিঃস্বার্থে কার্যাবলী আসলে এগুলো করে থাকে। সমাধান কি? এই অর্থব্যবস্থায় সমস্ত সিদ্ধান্তই বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। যেমন যে পণ্যের চাহিদা বাজারে বেশি তার দাম বেশি, আবার যে বেশি বেশি করে উৎপাদিত হবে, অর্থাৎ বাজারের আপেক্ষিক চাহিদা নির্ধারণ করবে কোন জিনিসের উৎপাদন কতটা হবে বা না হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রযুক্তিতে একটি পণ্য উৎপাদন করার জন্য বাজার নির্ধারিত খরচ সর্বনিম্ন, সে প্রযুক্তি ব্যবহার করেই তা উৎপাদন হবে।
তৃতীয়ত হচ্ছে বাজারে যে উৎপাদন উপকরণের দাম যে রকম নির্ধারিত হবে মালিকরা ঠিক সেরকম আয় বা ভোগ করবে। এটার ফলে যেটা হচ্ছে যে এই ব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা বিক্রেতাদের অর্থাৎ মালিকদের পাশাপাশি যে ক্রেতা বিক্রেতারা আছে এদের বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে কি উৎপাদিত হবে, কিভাবে উৎপাদিত হবে বা উৎপাদনের বন্টন কীরকম হবে। ক্রেতা বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদন উপকরণের ব্যক্তি মালিক। বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই আসলে দাম বা অন্যান্য সব কিছু নির্ধারিত হচ্ছে। সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থব্যবস্থা সোশ্যালিস্ট অর কমান্ড ইকোনমিক সিস্টেমটা যদি দেখি আমরা আমাদের এখন একটা দেখলাম, এবার সেটা এখানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিকে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে। অধিকাংশ শিল্প কারখানা বা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। পাশাপাশি যদি দেখি যে কোন কোন দ্রব্য বা কী পরিমাণ বা কীভাবে বা কার জন্য উৎপাদিত হবে এটাও রাষ্ট্র নির্ধারণ করে। তাহলে আমাদের দেখতেছি যে সমাজতান্ত্রিক অর্থে এইটা আসলে রাষ্ট্রকেন্দ্রিক। আমরা যেরকম যেটা হচ্ছে ধনতান্ত্রিক ছিল এখানে দেখেছি যে আসলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, কিন্তু এখানে সরকারের হস্তক্ষেপ কিন্তু বিদ্যমান। পাশাপাশি দেখি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ যেমন জমি, কলকারখানা, খনি বা উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার। সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল বা ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে। পাশাপাশি কেন্দ্রীয় পরিকল্পনা, রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে, অর্থাৎ এই পরিকল্পনাগুলো সরকারের কেন্দ্র থেকে আসে। এই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন বা বন্টন পরিচালিত হয়। তৃতীয়ত হচ্ছে ভোক্তা স্বাধীনতার অভাব। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার বা কেন্দ্রের পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্য বা ভোগ্যাদি ভোগ করে থাকবে। এর ফলে হচ্ছে কি যে কোনো ভোক্তা ইচ্ছাকৃতভাবে ব্যয় করে বাজারকে প্রভাবিত করতে পারবে না বা কিছু উৎপাদন বা ভোগ করতে পারবে না। অর্থাৎ আপনার কাছে খুব টাকা আছে, আপনি সব কিনে নিয়ে আসলাম, বাজারে যে অভাব এইটা পারবেন না। আপনাকে অধিকাংশ ভোক্তা সরকার বা কেন্দ্রীয় পরিকল্পনা যে নির্ধারিত নিয়ম আছে বা যে সিস্টেম আছে এটাতেই আপনাকে কাজ করতে হবে। চতুর্থ হচ্ছে অবাধ প্রতিযোগিতার অভাব, যার ফলে এই যে অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগের ফলে আপনার এখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকবে না, এটাই স্বাভাবিক। এবং ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে চাহিদা, জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়ে থাকে। ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগ কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য সবই সরকারের এবং সামাজিক মালিকানার অধীনে থাকে, ফলে ব্যক্তি মুনাফা থাকে না। এই অর্থব্যবস্থা কি উৎপাদন হবে বা কি নির্ধারণ হবে এটা হচ্ছে আসলে কেন্দ্র করে। আমাদের এটা সমাধান দেখি। এখানে সমস্ত সম্পদ বা উৎপাদন উপকরণের মালিক হচ্ছে রাষ্ট্র বা সমাজ। তাদের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের চূড়ান্ত বিচারে কি উৎপাদিত হবে তার জন্য প্রযুক্তি বাছাই হবে, কার কি দাম হবে, কার কি আয় ভোগ হবে ইত্যাদি সব নির্ধারণ করে দেন। তাদের এই আদেশটা অনেকটা আইনের মতো সকল অর্থনৈতিক খেলোয়াড়কে মেনে নিতে হয়। পাশাপাশি তাই এই ব্যবস্থাকে নির্দেশমূলক ব্যবস্থা বা কমান্ড সিস্টেম বলে। এই ব্যবস্থায় ব্যক্তির স্বার্থ বা মুনাফার চেয়ে সামাজিক স্বার্থ বা সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মিশ্র অর্থব্যবস্থা দেখি মিক্সড ইকোনমিক সিস্টেম, যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা পাশাপাশি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ এবং সামাজিক নিয়ন্ত্রণও বিরাজ থাকবে, এবং এটাকে আসলে মিশ্র অর্থব্যবস্থা বলা হচ্ছে। এই অর্থব্যবস্থা ব্যক্তিগত বা সরকারি উদ্যোগের সম্মিলিত ভূমিকা পালন করে থাকে এবং পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, যে বাংলাদেশ, জাপান। অর্থাৎ এখানে যেমনই হচ্ছে আপনার ব্যক্তি পর্যায়ে থাকবে, ব্যক্তি মালিকা থাকবে, বেসরকারি উদ্যোগ থাকবে, পাশাপাশি সরকারি উদ্যোগ বা সামাজিক নিয়ন্ত্রণও কিন্তু বিদ্যমান থাকবে। মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সড ইকোনমি। এখানে বিভিন্ন শ্রম ব্যবস্থা আলাদা হয়ে থাকে এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা নিম্নলিখিতভাবে দেখি কী কী আছে। সম্পদের ব্যক্তিগত সমবায় বা সরকারি মালিকানা, অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারবে, ক্রয় বিক্রয় করতে পারবে। পাশাপাশি গণদ্রব্য যেমন মহাসড়ক সেবা, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান সরকার দ্বারা পরিচালিত হবে, এখানে আসলে ব্যক্তির হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, বন্টন, ভোক্সা অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী বা ব্যক্তিগত উদ্যোগ সংগঠিত বা পরিচালিত হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে সরকারি উদ্যোগ, এখানে হচ্ছে মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয় এবং দেশের মৌলিক বা ভারী শিল্প, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। মুনাফা অর্জন, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এবং এখানে আসলে মুনাফা অর্জন সম্ভব হয়, তবে অতিরিক্ত একচেটিয়া মুনাফা এখান থেকে সম্ভব না। অর্থাৎ মুনাফা অর্জন করতে পারবেন, কিন্তু ধনতান্ত্রিকের মধ্যে যে একচেটিয়া মুনাফা এইটাই ইম্পসিবল। ফলে এটা একটা ব্যালেন্স অর্থব্যবস্থাকে ধারণা করা হচ্ছে। কারণ বিশ্বের সব উন্নত দেশে যেহেতু এটা, তাহলে অবশ্যই এটা ব্যালেন্স, এটা হচ্ছে ইকোনমিক সিস্টেম। ভোক্তার স্বাধীনতা হচ্ছে একটা ভোক্তা দ্রব্য বা ক্রয় বিক্রয় বা ভোগের প্রতি অবাধ স্বাধীনতা থাকবে, যার ফলে কী হবে, তবে প্রয়োজন অনুসারে মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারবে। প্রয়োজন অনুসারে দ্রব্যের উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ ধূমপান, মাদকদ্রব্য উৎপাদন, ভোগ ইত্যাদি তাদের উপরই
ন্যস্ত থাকবে। বিশ্বে কোথাও বিশুদ্ধ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বিশুদ্ধ সমস্যার অর্থব্যবস্থা না থাকার কারণে মিশ্র অর্থব্যবস্থাকে আসলে উন্নত অর্থব্যবস্থা বলা হয়, এবং এই অর্থব্যবস্থা ব্যক্তিগত সরকারি খাতের পাশাপাশি আপনার অবস্থান করতেছে, পাশাপাশি আপনার বেসরকারি বা ব্যক্তি মালিকাধীনও থাকছে। উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত বা স্বাধীনতার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণও কিন্তু বজায় থাকছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি ইসলামী ইকোনমিক সিস্টেমটা চলে আসি, তো ইসলামী মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে বলা হয়ে থাকে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামিক ইকোনমি। ইসলামী অর্থব্যবস্থায় পৃথিবীর যাবতীয় সম্পদ মানব জাতির কল্যাণে ব্যবহারের কথা বলা হয়েছে। এই ব্যক্তিগত ব্যবস্থায় প্রচিত বৈশিষ্ট্য, অর্থাৎ সকল কিছু আসলে মানবের কল্যাণে ব্যবহার করা হবে। প্রথম হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাস, অর্থাৎ ইসলামী অর্থনীতিতে মূল নীতিগুলো হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় দর্শন, ধর্মগ্রন্থের বিধান, ধর্মীয় প্রচলিত প্রথা, বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে সুদমুক্ত আমানত, ইসলামী অর্থনীতিতে সুদ গ্রহণের স্বীকৃতি নেই, এখানে ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানতের ব্যবস্থা করা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে জাকাত বা ফিতরা ব্যবস্থায় জাকাত ভিত্তিক বন্টনের ব্যবস্থা প্রবর্তন করা হবে, যার ফলে সমাজে সম্পদের একটা সুষম বন্টন থাকবে। এ লক্ষ্যে জাকাত বা ফিতরার মাধ্যমে ধনীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে দরিদ্রের ভিতর বন্টন করা হবে, এবং এই যে এক যে ধনী হচ্ছে সার ধনী হওয়া, আর যে গরিব হচ্ছে দিনের পর দিন, এই সিস্টেমটা থাকবে না। অর্থাৎ এর ফলে যা হচ্ছে যে সম্পদের এই যে একটা শ্রেণীগত বা ধনতাত্ত্বিক যে একটা বৈষম্য তৈরি হচ্ছে, এটা থাকবে না। এবং এই অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকর্তা ইসলাম বিধিবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর নির্দেশিত বিধানগুলো আসলে নির্দেশিতভাবে এগুলো পালন করা হবে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই ছিল আজকে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, পাশাপাশি কোনো সাজেশন আছে কিনা সেটাও জানাতে পারো, এবং ধারাবাহিকভাবে অন্যান্য যে ক্লাসগুলো আছে এটাও কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা ক্লাসকে তোমরা একটু ভালো করে দেখো, এবং প্রত্যেকটা ক্লাসের পরবর্তীতে তোমাদের যদি কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকে এটা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের সেই ল্যাকিংসগুলো কী করে কী ভালো করা যায় সেই বিষয়ে সাজেশন দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।